আসসালামু আলাইকুম পার্টিসিপেন্ট আসলে কতজন হচ্ছে আমি বুঝতে পারছি না, তোমরা খেয়াল রেখো। আচ্ছা, আজকে আসলে আমাদের যে ক্লাসটা গতদিন আমি নিয়েছিলাম, ফার্স্ট ক্লাস ছিল আমাদের বেসিক্স অফ এবিজি, আর আজকে আমাদের সেকেন্ড ক্লাস। আমি প্রথমে বলেছিলাম যে এবিজি ক্লাসটাকে 3টা ভাগে ভাগ করেছি। ইনিশিয়ালি ফার্স্ট যে ক্লাসটা ছিল সেটা ছিল বেসিক্স, জাস্ট এবিজি কাকে বলে, কি কি করব সেই জিনিসগুলো ছিল। আজকে আমরা প্রতিটা ক্লাসিফিকেশনগুলো একটু ইন্ডিভিজুয়ালি যাব, তারপর দেখি কতটুকু শেষ করতে পারি। আর নেক্সট ক্লাসটা আরেকটু ভালো হবে আশা করি, ইন্টারেক্টিভ সেশন হবে, যেটা আমরা সবাই আসলে জানতে চাই যে এবিজিটা আমরা কিভাবে ইন্টারপ্রেট করব, ক্যালকুলেশন গুলো আসবে। হ্যাঁ, তো আমি শুরু করছি। যে আজ গতদিন ছিল এবিজি বেসিক্স অফ এবিজি, আজকে আজকে ক্লাসের হেডলাইন হচ্ছে এবিজি ইন্টারপ্রিটেশন। অনেকে হয়তো আজকে ফার্স্ট ক্লাস থাকতে পারে, তাই আমি জাস্ট 5 to 10 মিনিটস, 5 মিনিটসের মধ্যে আমি কিছু পুরোনো স্লাইড একটু রিভিউ করে যাব, যাতে আজকের হিসেবগুলো আমাদের বুঝতে একটু সুবিধা হয়। তো প্রথমে আমরা যেটা জানি যে এবিজি করার পর আমাদের হাতে যে পেপারটা আসে সেটা দেখতে এরকম থাকে। সেখানে আমরা কি কি দেখি, যেমন পিএইচ থাকে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন থাকে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, বাইকার্বনেট বেজ অ্যাক্সেস অ্যান্ড অক্সিজেন স্যাচুরেশন। হ্যাঁ, দেন আমরা নর্মাল ভ্যালুটা আমাদের বারবারই বলছি যে নর্মাল ভ্যালু আমাদেরকে একদমই মুখস্থ করে ফেলতে হবে। নর্মাল ভ্যালুকে পিএইচ 7.35 to 7.45, এবং এখানে 7.4 ধরা হয়েছে মিড পয়েন্ট। মিড পয়েন্টের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে ক্যালকুলেশনগুলো করব, রেঞ্জ থেকে তো আর ক্যালকুলেশন করা যায় না, ক্যালকুলেশনের জন্য একটা পয়েন্ট লাগে, সিঙ্গেল পয়েন্ট, সেই জন্য আমরা 7.4টাকে ধরেছি। তারপর আসি PO2, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন হচ্ছে আমাদের এখানে 80 to 100, এটা আমার মনে রাখতে হবে। PCO2 রেঞ্জ 35 to 45, অ্যান্ড মিড পয়েন্টকে আমরা ক্যালকুলেশনের জন্য ধরবো 40। তারপর বাইকার্বনেট হচ্ছে 22 to 26। বেজ এক্সেস আমরা বলেছিলাম গতদিন -2 to +2। ঠিক আছে, নেক্সট আমরা বলেছিলাম যে আর্টেরিয়াল অ্যান্ড ভেনাস ব্লাড থেকে যদি আমরা টানি, খুব বেশি পার্থক্য হয় না, বেসিক প্রবলেমটা হয় পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনে। সেক্ষেত্রে কোনো পেশেন্টের যদি আমরা আর্টেরিয়াল ব্লাড না টানতে পারি, ভেনাস ব্লাড থেকেও আমরা ব্লাড গ্যাস অ্যানালিসিস করতে পারবো। শুধুমাত্র অক্সিজেনেশনটা দেখার জন্য আমাকে SpO2 বা পালস অক্সিমেট্রি থেকে আমাকে স্যাচুরেশনটা দেখে নিতে হবে, আর বাকি প্যারামিটার মোটামুটি সেম থাকে। তারপরে সেই এবিজি ইন্টারপ্রিটেশন করতে গেলে আমাকে কি কি দেখতে হবে, প্রথমে আমাকে এবিজিটা দেখে চিনতে হবে, ক্লাসিফিকেশন করতে হবে যে ক্লাসিফিকেশনটা প্রাইমারি ডিসঅর্ডারটা কি। দেন আমাকে ক্যালকুলেশনগুলো করতে হবে। ক্যালকুলেশন মানে আমাকে হিসেব করে দেখতে হবে যেটা সিঙ্গেল ডিসঅর্ডার নাকি মিক্সড ডিসঅর্ডার নাকি কম্পেনসেশন। হ্যাঁ, তারপর আমি ক্যালকুলেশন করার পর আমার ডায়াগনোসিসটাকে কনফার্ম করব। এখন প্রাইমারি ক্লাসিফিকেশনের মধ্যে ছিল বেসিক 4টা ক্লাসিফিকেশন, সেখান থেকে আমার জিনিসগুলো চেঞ্জ হবে, যেমন রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যান্ড অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস অ্যান্ড অ্যালকালোসিস। এটা হচ্ছে আমার প্রথম ক্লাসিফিকেশন, এবং এখান থেকেই বাকি সাবডিভিশনগুলো আসবে। আচ্ছা, রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যান্ড অ্যালকালোসিসকে আমরা আবার 2টা ভাগে ভাগ করি, অ্যাকুট এবং ক্রনিক। অ্যাকুট অ্যান্ড ক্রনিক কথাটা কেন আসে, গতদিন বলেছিলাম যে যেহেতু মেটাবলিক কম্পেনসেশন হয়, তো মেটাবলিক কম্পেনসেশন ইনিশিয়ালি বাফারের মাধ্যমে যেটা ইমিডিয়েটলি হয়, সেই ইনিশিয়াল কম্পেনসেশনের জন্য হয় অ্যাকুট, এবং কিডনি যখন সেকেন্ড কম্পেনসেশনটা করে সে স্লোলি করে, সেজন্য তখন সেটাকে আমরা ক্রনিক বলি। বাট রেসপিরেটরির ক্ষেত্রে যেহেতু এরকম ভাগ আছে, মেটাবলিকে কিন্তু এরকম ভাগ নাই। কেন ভাগ নাই? কারণ মেটাবলিকের ক্ষেত্রে কম্পেনসেশনটা হয় লাংস দিয়ে, মানে রেসপিরেশন দিয়ে। তো লাংস কি করে, খুব দ্রুত সে শ্বাস নিয়ে অথবা শ্বাস কমিয়ে দিয়ে কম্পেনসেশনটা খুব দ্রুত করে ফেলতে পারে। সে কারণে মেটাবলিকের ক্ষেত্রে আমরা অ্যাকুট এবং ক্রনিক বলবো না। মেটাবলিকের ক্ষেত্রে 2টা ভাগে ভাগ হয়েছে, সেটা হচ্ছে অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস এবং নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। আর মেটাবলিক অ্যালকালোসিসের ক্ষেত্রেও ক্লোরাইড সেন্সিটিভ অ্যান্ড ক্লোরাইড ইনসেন্সিটিভ। আমি ডিটেলসে পরে যাচ্ছি। তারপর ছিল আমাদের ক্লাসিফিকেশনটা সিম্পল ডিসঅর্ডার। আমি যে এই ক্লাসিফিকেশনটা বললাম, যে ভাগগুলো সাবডিভিশনগুলো বললাম, সাবডিভিশনগুলো প্রতিটাই এক একটা সিম্পল ডিসঅর্ডার। দ্যাট মিনস আমার রেসপিরেটরি যে 2টা, রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিসের ভিতরে আরও 4টা সাবডিভিশন, মেটাবলিকের ক্ষেত্রে সাবডিভিশন অ্যান্ড মেটাবলিক অ্যালকালোসিসের ক্ষেত্রে সাবডিভিশন, এগুলো সবগুলো ইন্ডিভিজুয়াল এক একটা প্রাইমারি ডিসঅর্ডার বা সিম্পল ডিসঅর্ডার। দেন আমরা আসি মিক্সড ডিসঅর্ডারে। মিক্সড ডিসঅর্ডারে কি হয়, যখন 2টা প্রাইমারি ডিসঅর্ডার একসাথে থাকে সেটাকে আমরা মিক্সড ডিসঅর্ডার বলি। আর ট্রিপল ডিসঅর্ডার কাকে বলি? ট্রিপল ডিসঅর্ডার হচ্ছে 2 মেটাবলিক ডিসঅর্ডার সাথে এনি ওয়ান রেসপিরেটরি ডিসঅর্ডার, 2 মেটাবলিক ডিসঅর্ডার প্লাস এনি ওয়ান রেসপিরেটরি ডিসঅর্ডার। এটাও আমরা এক্সপ্লেনেশন দিয়েছিলাম যে রেসপিরেটরি মেটাবলিক অ্যাসিডোসিস অ্যান্ড অ্যালকালোসিস কিন্তু একসাথে থাকতে পারে ট্রিপল ডিসঅর্ডারের ক্ষেত্রে।
বাট রেসপিরেটরির ক্ষেত্রে অ্যাসিডোসিস অ্যান্ড অ্যালকালোসিস একসাথে থাকে না, কারণ রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে হাইপোভেন্টিলেশন অ্যান্ড রেসপিরেটরি অ্যালকালোসিস মানে হাইপারভেন্টিলেশন। তো একই পেশেন্ট একই সাথে একই সময়ে হাইপো অ্যান্ড হাইপারভেন্টিলেশন করতে পারে না। সে কারণে অলওয়েজ ট্রিপল ডিসঅর্ডারে মেটাবলিক কম্পোনেন্ট দুটো থাকে এবং রেসপিরেটরি কম্পোনেন্ট যে কোনো একটা থাকে। এবং এই একই কারণে যেহেতু পেশেন্ট একই সাথে হাইপো অ্যান্ড হাইপারভেন্টিলেশন করতে পারে না, সেই একই কারণে পেশেন্টের কোয়াড্রাপল ডিসঅর্ডার মানে 4টা ডিসঅর্ডার বডিতে কখনো একসাথে থাকে না, বাট 3 ডিসঅর্ডার সম্ভব। সেটা হচ্ছে 2 মেটাবলিক কম্পোনেন্ট 1 রেসপিরেটরি কম্পোনেন্ট। ওকে, তারপর আসি মিক্সড ডিসঅর্ডার। মিক্সড ডিসঅর্ডার মানে যে কোনো দুটো ডিসঅর্ডার একসাথে থাকে। তো যেমন আমরা এটাকে ভাগ করেছি সেম ডিরেকশন ডিসঅর্ডার, মানে দুইটা ডিসঅর্ডারই পিএইচ কে একই দিকে চেঞ্জ করবে। সেটা কি হতে পারে, যেমন রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যান্ড মেটাবলিক অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস দু ক্ষেত্রেই কি হবে, পিএইচ কমবে, সেজন্য বলা হয় সেম ডিরেকশন ডিসঅর্ডার। যে দুটো ডিজিজের কাজই হচ্ছে পিএইচটাকে কমিয়ে ফেলা। আবার অ্যালকালোসিস ক্ষেত্রে রেসপিরেটরি অ্যালকালোসিস অ্যান্ড মেটাবলিক অ্যালকালোসিস দু ক্ষেত্রে কি হয়, পিএইচটা বেড়ে যায় মানে অ্যালকালোসিস হয়, কাজেই একই ডিরেকশনে প্রবলেমটা হয়। সেজন্য এই ভাগটাকে আমরা করেছি সেম ডিরেকশন ডিসঅর্ডার, পিএইচ গোজ ইন সেম ডিরেকশন। ঠিক আছে, এটা মনে রাখার সুবিধার জন্য। তারপর আসি অপোজিট ডিরেকশন ডিসঅর্ডার। অপোজিট ডিরেকশন ডিসঅর্ডার মানে দুটো ডিজিজ একসাথে আছে, বাট এদের কাজ হচ্ছে একটা পিএইচ কমাবে আরেকটা পিএইচ বাড়াবে। যেমন রেসপিরেটরি অ্যাসিডোসিসে পিএইচ কমবে, আবার মেটাবলিক অ্যালকালোসিসে পিএইচ বাড়বে। তো একটা ডিজিজ পিএইচ কমাচ্ছে, একটা ডিজিজ পিএইচ বাড়াচ্ছে, আলটিমেটলি দুটো মিলে কি হতে পারে, পিএইচটা আমরা নর্মাল পেতে পারি। সে কারণে আমরা বলি যে পিএইচ যদি নর্মাল থাকে সেটা অ্যাকচুয়ালি ট্রু নর্মাল কিনা, নাকি মিক্সড ডিসঅর্ডারের কারণে নর্মাল, নাকি কম্পেনসেশনের কারণে নর্মাল, সেটা আমাকে পিএইচ এর পরবর্তী স্টেপে বাকি প্যারামিটারগুলো দেখে ডিসিশন নিতে হবে। তো আমরা এটা বুঝলাম যে সেম ডিরেকশন ডিসঅর্ডার মানে দুইটা ডিসঅর্ডার, মিক্সড ডিসঅর্ডারের ক্লাসিফিকেশন অ্যাকচুয়ালি মিক্সড ডিসঅর্ডারকে দুইটা ভাগে ভাগ করছি, সেম ডিরেকশন ডিসঅর্ডার, অপোজিট ডিরেকশন ডিসঅর্ডার। সেম ডিরেকশন ডিসঅর্ডার মানে দুটোর কাজ পিএইচটাকে একই দিকে চেঞ্জ করা, আর অপোজিট ডিরেকশন ডিসঅর্ডার দুটোর কাজ পিএইচটাকে একটা আরেকটাকে কাছাকাছি নিয়ে আসে। যেমন অ্যাসিডোসিসে কমবে, অ্যালকালোসিসে বাড়বে। ঠিক আছে, এটাতে একটু স্লাইডটাতে সময় নিলাম বোঝার জন্য, কারণ এখানে অনেক কনফিউশন হয়। তারপর আসি ট্রিপল ডিসঅর্ডার। এটা তো আমি আগেও বলেছি, মেটাবলিক দুটো কম্পোনেন্ট আইদার উইথ রেসপিরেটরি অ্যাসিডোসিস অর মেটাবলিক দুটো কম্পোনেন্ট উইথ রেসপিরেটরি অ্যালকালোসিস। এবং there is no possibility of quadruple disorder, কারণ একই সাথে পেশেন্ট হাইপো অ্যান্ড হাইপার ভেন্টিলেশন করতে পারে না একই সময়ে। সেজন্যই কোয়াড্রুপল ডিসঅর্ডার মানে 4টা ডিসঅর্ডার কখন একসাথে থাকে না। তো এই বেসিক জিনিসগুলো আমরা বুঝলাম। প্রাইমারি বা সিম্পল ডিসঅর্ডার একটা ডিসঅর্ডার, মিক্সড ডিসঅর্ডার দুটো ডিসঅর্ডার একসাথে, ট্রিপল ডিসঅর্ডার দুটো মেটাবলিক, এনি ওয়ান রেসপিরেটরি। ঠিক আছে, নেক্সট আসি আমরা এবিজি পেপারটা হাতে নিয়ে প্রথম ইন্টারপ্রিটেশন হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাডাম উই হ্যাভ টু লুক। হ্যাঁ বলো। ম্যাডাম এই কোয়াড্রিপলটা কেন হবে না? কোয়াড্রুপল হবে না কারণ মনে করো যে মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিস একসাথে থাকতে পারে। কিভাবে থাকতে পারে, একটা পেশেন্টের ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, হ্যাঁ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হয়ে অ্যাসিডোসিস হলো, এই পেশেন্ট যদি আবার ভমিটিং হয়, সাপোজ সে বমি করে সে অ্যালকালোসিসও হয়ে যেতে পারে। কাজে মেটাবলিক কম্পোনেন্টগুলো একসাথে হতে পারে। বাট রেসপিরেটরি যে প্রবলেমটা মানে রেসপিরেটরি অ্যাসিডোসিসে কি হয়, রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে পেশেন্ট কম শ্বাস নিচ্ছে, পিসিও2 রিটেন করছে। আর রেসপিরেটরি অ্যালকালোসিসে কি হয়, পেশেন্ট বেশি শ্বাস নিচ্ছে, পিসিও2 ওয়াশ আউট করে দিচ্ছে। তো একই মানুষ একই সময়ে কি একটু কম শ্বাস নেবে একটু বেশি শ্বাস নেবে, তা হতে পারে না। যে কোনো ডিজিজে সে আইদার কম শ্বাস নেবে অথবা সে বেশি শ্বাস নেবে। অথবা এমন হতে পারে পেশেন্ট সাপোজ হাইপোক্সিয়াতে আছে, সে ইনিশিয়ালি খুব বেশি শ্বাস নিচ্ছে, মানে অনেক টায়ার্ড হয়ে শ্বাস নিচ্ছে। একটা সময় গিয়ে কি হবে, পেশেন্ট টায়ার্ড হয়ে যাবে, টায়ার্ড হয়ে গিয়ে সে আস্তে আস্তে সে শ্বাসের পরিমাণটা কমিয়ে দিবে। তো ইনিশিয়ালি রেসপিরেটরি অ্যালকালোসিস থাকলেও পরবর্তী পেশেন্ট যখন ফ্যাটিগেবিলিটি ডেভেলপ করে যাবে, পেশেন্ট তখন ফ্যাটিগের কারণে আর শ্বাস নিতে পারবে না অনেকক্ষণ। যেমন এলভিএফ এর পেশেন্ট ইনিশিয়ালি খুব শ্বাসকষ্ট থাকে, ট্যাকিপনিয়া থাকে, 35-40 পর্যন্ত রেট থাকে। তারপর যখন পেশেন্ট আস্তে আস্তে টায়ার্ড হয়ে যায়, তখন দেখা যায় সে একটা সময় গিয়ে CO2 রিটেন করা শুরু করে, কারণ তখন সে শ্বাস বেশি নিতে পারছে না। সেটা কিন্তু সিকুয়েলি অনুযায়ী হয়, প্রথমে বেশি শ্বাস নিচ্ছে, টায়ার্ড হয়ে গিয়ে আস্তে আস্তে কম শ্বাস নিচ্ছে। বাট একই সময়ে একই পেশেন্ট বোথ হাইপো অ্যান্ড হাইপার ভেন্টিলেশন করতে পারে না। সে কারণেই যেহেতু রেসপিরেটরি অ্যাসিডোসিস রিলেটেড টু হাইপোভেন্টিলেশন অ্যান্ড রেসপিরেটরি অ্যালকালোসিস রিলেটেড টু হাইপারভেন্টিলেশন, তো এই দুটো ডিজিজ কখনোই একসাথে থাকতে পারে না, সেটা একটার পর আরেকটা আসবে। ক্লিয়ার হয়েছে? জি ম্যাডাম। আচ্ছা, ওকে।
থ্যাংক ইউ। এখন আসি এই স্লাইডটা আমরা একটু খেয়াল করি। প্রথমেই আমরা এবিজি দেখার সময় ফার্স্ট আমাদের তাকাতে হবে পিএইচ এর দিকে। তো পিএইচ যখন আমরা দেখবো, আমরা জানি রেঞ্জ হচ্ছে 7.35 টু 7.45, এই রেঞ্জের মাঝে যেই ভ্যালুটা আমরা পাবো সেই ভ্যালুটা নর্মাল ভ্যালু। বাট পিএইচ যদি লেস দেন 7.35 হয়, দিস ইজ অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস দুই ধরনের, রেসপিরেটরি আর মেটাবলিক। পিএইচ যদি মোর দেন 7.45 হয়, দিস ইজ অ্যালকালোসিস। অ্যালকালোসিস দুই ধরনের, মেটাবলিক অ্যান্ড রেসপিরেটরি। বাট পিএইচ যদি নর্মাল হয়, দ্যাট ইজ এই রেঞ্জের মধ্যে হচ্ছে নর্মালটা, ইটস মেবি ট্রু নর্মাল, যেমন একটা নর্মাল মানুষ এবিজি টানলাম, পিএইচ নর্মাল, সবকিছু নর্মাল। আবার একই সময়ে দেখা যাচ্ছে আমার অন্য প্যারামিটারগুলো দেখতে হবে, কারণ নর্মাল পিএইচ এটা কিন্তু আমার মিক্সড ডিসঅর্ডার হতে পারে, যেটা আমি বললাম যে অপোজিট ডিরেকশন ডিসঅর্ডার, সাপোজ মেটাবলিক অ্যাসিডোসিস অ্যান্ড রেসপিরেটরি অ্যালকালোসিস একসাথে আছে, থাকার কারণে কি হচ্ছে, একটা পিএইচ কে বাড়াচ্ছে, একটা পিএইচ কে কমাচ্ছে, তখন আমরা মিক্সড ডিসঅর্ডার পিএইচটাকে নর্মাল পেতে পারি। তো সেটা আমাকে ডিসাইড করতে হবে বাকি প্যারামিটারগুলো দেখে। আবার আমি কম্পেনসেশন যদি হয়ে যায়, যেমন একটা ডিসঅর্ডার ছিল, বডি কম্পেনসেশন করে পিএইচটাকে নর্মাল করে ফেলছে, তো কম্পেনসেশন করতে গিয়ে অন্য প্যারামিটারগুলো অ্যাবনর্মাল হয়ে যাবে, বাট বডি সবসময় চাইবে তার পিএইচটাকে নর্মাল করতে, তার নর্মাল মেটাবলিজমটাকে মেনটেন করতে। কাজেই একটা নর্মাল পিএইচ থাকলে আমি খুশি হওয়ার কোনো কিছু নাই, নর্মাল পিএইচ থাকলে আমাকে আদার প্যারামিটারগুলো সার্চ করতে হবে, যে এটা কি ট্রুলি নর্মাল, নাকি মিক্সড ডিসঅর্ডার, নাকি কম্পেনসেশন হয়ে নর্মাল হয়েছে। কাজে নর্মাল পিএইচে গন্ডগোল বেশি। ঠিক আছে, আচ্ছা তারপর আসি আমার ক্যালকুলেশনগুলো স্টেপ বাই স্টেপ আসতেছে আমি। আচ্ছা, এখানে আমরা একটা গতদিন দেখিয়েছিলাম যে স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ। ফার্স্ট কি করব, পিএইচ দেখব, ডিসাইড করব অ্যাসিডোসিস অর অ্যালকালোসিস। আমার ডিসিশন হয়ে গেল, তারপর আমি দেখব যে অ্যাসিডোসিস অ্যালকালোসিস আমি দেখলাম, নেক্সট আমাকে দেখতে হবে কারণটা কি, মানে কারণ কি রেসপিরেটরি নাকি কারণটা বাই মেটাবলিক। যদি রেসপিরেটরির কারণ হয় সেক্ষেত্রে প্রবলেম থাকবে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডে, আর যদি মেটাবলিক কারণ হয় প্রবলেম থাকবে বাইকার্বনেটে। ঠিক আছে, এই কারণ দুটো আমি ডিসাইড করলাম, যে প্রথমে ছিল অ্যাসিডোসিস অ্যালকালোসিস, তারপর আমার কারণ বের হলো। কারণ বের হওয়ার পরে আমি জানলাম যে আমার বডিতে রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে সাপোজ। এখন দেখতে হবে আমার বডিতে যে একটা প্রবলেম হইলো, এখন আমার বডি কি সেটাকে কম্পেনসেশন করা ট্রাই করছে, নাকি এখনো করতে পারে নাই, নাকি করে ফেলছে। তো সেই জন্য নেক্সট প্রশ্নটা আসবে কম্পেনসেশন, মানে কম্পেনসেশন হয়েছে কি হয় নাই। ঠিক আছে, তারপর আসি যে কম্পেনসেশন হলো, তারপর আমি ক্লাসিফিকেশন করলাম, কজ দেখলাম। তো আমাকে একটা ক্লাসিফিকেশনে ফেলতে হবে, যেটা কি সিম্পল ডিসঅর্ডার নাকি মিক্সড ডিসঅর্ডার। তো এই ক্লাসিফিকেশনে ফেলার জন্য আমাকে কিছু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনগুলো কি, যে কম্পেনসেশনের রেঞ্জের মধ্যে জিনিসটা আছে কিনা, তারপর দেখতে হবে আমার ইলেকট্রোলাইট দেখতে হয় একটা এবিজি, যদি আমি 100% অ্যাকুরেট ডায়াগনোসিস করতে চাই আমার এবিজি পাশাপাশি ইলেকট্রোলাইটটা লাগে। ইলেকট্রোলাইট দেখার পর আমি প্রথমে তো দেখলাম ডায়াগনোসিস, একটা ফাংশন ক্লাসিফিকেশন ফেললাম যে রেসপিরেটরি অ্যাসিডোসিস সাপোজ, কম্পেনসেশন আছে না নাই ডিটেক্ট করলাম। তারপর কম্পেনসেশনটা নর্মাল রেঞ্জ, কম্পেনসেশনের যে ভ্যালুগুলো আছে এর মাঝে আছে কিনা সেটাও আমি ডিটেক্ট করলাম। তারপর চিন্তা পেলাম আমি এটা কি প্রাইমারি, মিক্স নাকি কম্পেনসেটেড। এটা ডিসাইড করার পর আমাকে নেক্সট দেখতে হবে আরো কোনো প্রবলেম আছে কিনা, তখন আমি ডিসাইড করবো অ্যানায়ন গ্যাপ। অ্যানায়ন গ্যাপটা ক্যালকুলেট করব, অ্যানায়ন গ্যাপ দিয়ে যদি প্রবলেম পাই নেক্সট আমাকে যেতে হবে বাইকার্বনেট গ্যাপে। ঠিক আছে, এইগুলো দেখার পর আমার একটা ডায়াগনোসিস এস্টাবলিশ হয়ে যাবে, এবং একই সাথে দেখতে হবে পেশেন্টের অক্সিজেনেশনটা ঠিক আছে কিনা, দ্যাট ইজ ডিটারমাইন অক্সিজেনেশন। তো এই স্টেপগুলো মনে রাখতে হবে। আমি স্টেপগুলো আবার একটু রিপিট আসি। প্রথম স্টেপ ছিল পিএইচ, প্রাইমারি প্রবলেম। তারপর স্টেপে ছিল প্রাইমারি কজ, আমার প্রবলেম কি, কারণ কি, কম্পেনসেশন হয়েছে না হয়নি। তারপর কম্পেনসেশন হওয়ার পর আমি একটা ক্লাসিফিকেশনে ফেলবো, তারপর আমি ক্যালকুলেশনে যাব যে কম্পেনসেশন যদি হয়ে থাকে উইদিন রেঞ্জে আছে কিনা, তারপর অ্যানায়ন গ্যাপ আছে কিনা, অ্যানায়ন গ্যাপে প্রবলেম থাকে বাইকার্বনেট গ্যাপ আছে কিনা, তারপর আমি অক্সিজেনেশনটা দেখে নিব। তারপর আমার ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেল, আমি পেশেন্টকে অ্যাসেস করলাম, কারণ শুধুমাত্র আমার পেশেন্টকে এবিজি কে ট্রিট করলে হবে না, ক্লিনিক্যাল কন্ডিশন অফ দ্য পেশেন্টও দেখতে হবে, দেন ফাইনাল ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, আচ্ছা আমাদের নেক্সট স্টেপগুলোতে বারবারই এই বক্সটা আসবে, যেটা আমি বলেছিলাম যে কম্পেনসেশনের রেঞ্জটা কতটুকু। এখানে যে বক্সটা আছে এখানে একটা হিসেব দেওয়া আছে যে বডিতে কতটুকু চেঞ্জ হলে কতটুকু পর্যন্ত বাড়তে পারে, এই জিনিসটা ফিক্সড, এই ফর্মুলাটা আমাদের জন্য ফিক্সড, এটা মনে রাখতে হবে। যেমন একটা প্রাইমারি প্রবলেম যদি হয় আমার রেসপিরেটরি অ্যাসিডোসিস, তো রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে পিসিও2 বাড়ে। তো পিসিও2 প্রতি 10 বাড়ার জন্য, মানে নর্মাল রেঞ্জ হচ্ছে 35 টু 45, তো 45 এর পরে প্রতি 10, মানে যেমন 55 যদি হয়, প্রতি 10 বাড়ার জন্য পিএইচ কমবে, যেহেতু অ্যাসিডোসিস পিএইচ কতটুকু কমবে, 0.08। এবং
এটাকে কম্পেনসেশন করার জন্য বাইকার্বনেট বডিতে তৈরি হবে। যেহেতু রেসপিরেটরি অ্যাসিডোসিস, তাকে কম্পেনসেট করতে চাইবে কে? মেটাবলিক পার্ট। মেটাবলিক পার্ট কে? বাইকার্বনেট। কাজেই অ্যাসিডোসিসকে কম্পেনসেট করতে হলে বাইকার্বনেটকে বাড়তে হবে। কাজে প্রতি 10 পিএইচ বাড়ার কারণে পিএইচ কমবে 0.08, বাইকার্বনেট বাড়বে 1। এবং ক্রনিকের, এটা হচ্ছে অ্যাকিউট। ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে একটু আলাদা, প্রতি 10 বাড়ার কারণে পিএইচ কমবে, অল্প কমবে 0.03, বাইকার্বনেট একটু বেশি বাড়বে 4। কেন বেশি বাড়বে? কারণ এটা তো ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস, অনেক দিন ধরে অ্যাসিডোসিস, বডি অনেকক্ষণ ধরে টাইম পাচ্ছে এটাকে কম্পেনসেট করার। সেই কারণে সে অনেকক্ষণ ধরে টাইম পেয়ে পেয়ে সে বাইকার্বনেটটাকে অনেক বাড়াবে। বাড়ানোর ফলে পিএইচটা মোটামুটি নর্মালের কাছাকাছি চলে আসবে। সে কারণে পিএইচ চেঞ্জটা এখানে খুব বেশি হবে না, মাত্র 0.03 চেঞ্জ হবে। কাজে এটা আমরা একটু মুখস্থ করে ফেলি বা স্ক্রিনশট নিয়ে রাখেন বা লিখে রাখেন যে অ্যাকুট রেসপিরেটরি অ্যাসিডোসিসে প্রতি 10 PCO2 বাড়ার কারণে পিএইচ কমবে 0.08, বাইকার্বনেট বাড়বে 1। ক্রনিকের ক্ষেত্রে প্রতি 10 বাড়ার কারণে পিএইচ কমবে 0.03, বাইকার্বনেট বাড়বে 4। এবং অ্যালকালোসিসের ক্ষেত্রেও তাই। অ্যালকালোসিসের ক্ষেত্রে আমরা জানি PCO2 কমে। তো কতটুকু কোনটাকে আমরা কমা বলবো? যখন নর্মাল রেঞ্জের চেয়ে কমে যাবে। যেমন নর্মাল রেঞ্জ হচ্ছে আমার 35 to 45, তো 35 এর নিচে যদি নামে, 35 এর নিচে প্রতি 10 কমার জন্য পিএইচ বাড়বে 0.08। যেহেতু অ্যালকালোসিস, পিএইচ বাড়বে, কাজে 0.08 বাড়বে। এবং বাইকার্বনেট এখানে কমবে, কারণ অ্যালকালোসিস তো, বাইকার্বনেট বের হয়ে গিয়ে বডির অ্যাসিডোসিস অ্যালকালোসিসটাকে নর্মালাইজ করার চেষ্টা করবে, সেজন্য বাইকার্বনেট এখানে কমবে, 2 কমবে। ক্রনিকের ক্ষেত্রে প্রতি 10 PCO2 কমার কারণে পিএইচ চেঞ্জ হবে 0.03 এবং বাইকার্বনেট কমবে 5, কারণ বডি অনেকক্ষণ টাইম পাচ্ছে বাইকার্বনেটকে বের করে দেওয়ার জন্য, সে কারণে সে বেশি বাইকার্বনেট বের করে ফেলবে। কাজে এটা আমরা একটু মুখস্থ করে ফেলি। এখন মেটাবলিকের ক্ষেত্রে অ্যাকুট ক্রনিক ভাগ নেই, যেটা আগেই বলেছিলাম। মেটাবলিকের ক্ষেত্রে অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস মানে কি? প্রবলেম কোথায়? বাইকার্বনেটে। তো অ্যাসিডোসিস মানে, মেটাবলিক অ্যাসিডোসিস মানে বাইকার্বনেটটা কমে যাওয়া। তো বাইকার্বনেট কমে গেলে এখানে পিএইচ কতটা চেঞ্জ হবে? প্রতি 1 বাইকার্বনেট কমার কারণে পিএইচ চেঞ্জ হবে 0.015 এবং পিসিও2 কমবে 1.2। এবং অ্যালকালোসিসের ক্ষেত্রে প্রতি 1 বাইকার্বনেট বাড়ার কারণে পিএইচ বাড়বে 0.015, পিসিও2 বাড়বে 0.75। আমরা যদি শুধুমাত্র এই ফর্মুলাগুলো মনে রাখি, কোনো হিসাবই আমাদের ভুল হবে না। ঠিক আছে, এই জন্য আমি এখানে বারবার বেশি টাইম দিচ্ছি। আমি এখন ইন্ডিভিজুয়াল ডিজিজে চলে আসি। ইন্ডিভিজুয়ালি আমাদের ফার্স্ট ডিজিজ হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। তো রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে আমরা কি জানি? রেসপিরেটরি অ্যাসিডোসিস কাকে বলে? রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে বডিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাড়া, দ্যাট মিন্স হাইপারকার্বিয়া অর হাইপারক্যাপনিয়া, দ্যাট মিন্স কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা বাড়বে। কতটুকু বাড়লে আমরা বলবো? আমাদের নর্মাল রেঞ্জ 35 to 45, যদি মোর দেন 45 হয়। মোর দেন 45 হলে রেসপিরেটরি অ্যাসিডোসিস। কজ কি? মেইন কজ হচ্ছে যেসব কারণে হাইপোভেন্টিলেশন হয় অর ভেন্টিলেশন ফেলিওর, মানে পেশেন্ট যেসব কারণে কম কম শ্বাস নিচ্ছে, সেসব কারণে আমার পিসিও2টা বডিতে রিটেনশন হবে, মানে কম শ্বাস নিলে এক্সেল কম হবে, কার্বন ডাইঅক্সাইড বডি থেকে কম বের হবে। কাজে আমার প্রাইমারি প্রবলেম এখানে রেসপিরেটরি অ্যাসিডোসিস। একে কম্পেনসেশন কে করবে? মেটাবলিক কম্পেনসেশন। তো মেটাবলিক কম্পেনসেশন কি হবে? রেনাল সিস্টেম দিয়ে হবে ইউজুয়ালি। রেনাল দিয়ে হলে বডি কিভাবে কম্পেনসেশন করবে? যেহেতু এটা অ্যাসিডোটিক এনভায়রনমেন্ট, বডি করবে সে বেসটাকে বাড়ানোর চেষ্টা করবে, মানে বডিতে বাইকার্বনেট রিটেনশন করার চেষ্টা করবে। ঠিক আছে, কাজে কজ হচ্ছে হাইপোভেন্টিলেশন, কম্পেনসেশন বাই রেনাল সিস্টেম বাই ইনক্রিজিং বেস। এখানে কি হচ্ছে? পিএইচ কমবে, পিসিও2 বাড়বে, কারণ হচ্ছে ভেন্টিলেশন কম। এখন এই ফর্মুলাটাকে আবার একটু ভাগ করি, যে রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে অ্যাকিউটে কি হয়? পিসিও2 যেহেতু রিটেনশন হচ্ছে, প্রতি 10 বাড়ার কারণে পিএইচ কমবে 0.08, বাইকার্বনেট বাড়বে 1। কারণ এই যে কম্পেনসেশন ছিল, রেনাল কম্পেনসেশন, সে বাইকার্বনেট রিটেনশন করছে। যখন ক্রনিক্যালি হয়ে যাবে রেসপিরেটরি অ্যাসিডোসিসটা, তো প্রতি 10-এর জন্য পিএইচ কমবে 0.03, বাইকার্বনেট বাড়বে 4। এটা আমরা মুখস্থ করে ফেলি। এখন আসে একটা কোশ্চেনটা হচ্ছে, যেমন আমাকে একটা দেওয়া আছে অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস উইথ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 60 মিলিমিটার অফ মার্কারি। তো এক্সপেক্টেড পিএইচ কত হবে? এটা আমরা একটা ক্যালকুলেট করে বের করে ফেলি। আমরা জানি যে এক্সপেক্টেড পিএইচ, এখানে কি আছে যে অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস বলেই দিয়েছে, মানে অ্যাকিউটে প্রতি 10-এর সাথে কতটুকু চেঞ্জ হয় পিএইচ? 0.08। কাজে এখানে আমার পিসিও2 কত চেঞ্জ হয়েছে? আমি যদি নর্মাল রেঞ্জ, আমি বারবার বলেছি যে নর্মাল রেঞ্জ ধরবো আমরা মিড পয়েন্টটাকে। পিসিও2 রেঞ্জ হচ্ছে 35 to 45, মিড পয়েন্ট হচ্ছে 40।
তো আমার এখানে দেওয়া আছে 60 মিলিমিটার অফ মার্কারি। তো আমি যদি চেঞ্জটা বের করতে চাই 60 মাইনাস 40, তো 20 মিলিমিটার বেড়েছে, মানে 40 থেকে 20 বাড়ছে আমার কার্বন ডাইঅক্সাইডটা। তো আমরা অঙ্ক করি একটু, যে প্রতি 10-এর জন্য যদি 0.08 পিএইচ চেঞ্জ হয়, তাহলে প্রতি 20-এর জন্য পিএইচ চেঞ্জ হবে কত? 2 দিয়ে গুণ হবে, 0.08 ইন্টু 2 ইকুয়াল টু 0.16। যেহেতু প্রতি 10-এর জন্য 0.08 হয়, কাজে এখানে পিএইচ কতটুকু চেঞ্জ হবে? যেহেতু রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যাসিডোসিস মানে পিএইচ কমবে। তো আমরা নর্মাল, আমি প্রথমে বলে নিয়েছিলাম যে আমরা হিসেব করার জন্য, মানে অঙ্ক করার জন্য সবসময় মিড পয়েন্টটাকে ধরবো। কাজে আমি পিএইচ এ মিড পয়েন্ট ধরি 7.4, যেহেতু অ্যাসিডোসিস পিএইচ কমবে, তো আমার চেঞ্জ কত আসলো এখানে? 0.16। তো পিএইচ ইকুয়াল টু 7.40 মাইনাস 0.16 ইকুয়াল টু 7.24। সো অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিসে যদি পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড 60 দেওয়া থাকে, তো এক্সপেক্টেড পিএইচ আমি কত পাবো? 7.24। এভাবে করে প্রশ্ন আসে না, এটা আমাদের হিসেবে বোঝার জন্য। ঠিক আছে, তো আমি নেক্সট স্লাইডে যাই। এখানে আসি, আচ্ছা এটা কি সবাই বুঝতে পারছো তো না? এটা খুব ইজি একটা হিসাব। আচ্ছা নেক্সট স্লাইডে এখানে দেওয়া আছে কি পিএইচ 7.34, মানে একটু অ্যাসিডোসিস, 35 এর চেয়ে একটু কম। পার্শিয়াল প্রেশার অক্সিজেন 129, মোটামুটি নরমাল। কার্বন ডাইঅক্সাইড 48, বাইকার্বনেট 26, বেস এক্সেস +1। তো আমি যদি স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচে যাই, প্রথম প্রবলেম কি ছিল আমার? চেক দ্য পিএইচ। পিএইচ চেক করলাম 7.34, ডিসিশন কি? অ্যাসিডোসিস। অ্যাসিডোসিসের কারণ হিসেবে আমি নেক্সট চেক করব কি? পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড কত দেওয়া আছে? 48, নর্মাল রেঞ্জ কত? 45, তার মানে কি বেশি, CO2 রিটেন করছে। রেসপিরেটরি প্রবলেম, পিএইচ ছিল অ্যাসিডোসিস, কাজে দিস ইজ রেসপিরেটরি অ্যাসিডোসিস। তো নেক্সট প্যারামিটার দেখবো যে কম্পেনসেশন শুরু হয়েছে কি হয়নি, তার নেক্সট কম্পেনসেশন কি দিয়ে হবে? প্রবলেম রেসপিরেটরি, কম্পেনসেশন হবে মেটাবলিক দিয়ে। তো মেটাবলিক পার্ট কি আছে? বাইকার্বনেট। বাইকার্বনেট এখনো নর্মাল রেঞ্জে আছে, কাজে কম্পেনসেশন বডি এখনো শুরু করে নাই, কারণ নর্মাল রেঞ্জ 20 to 26 শুরু করে নাই, কাজে এটা একটা রেসপিরেটরি অ্যাসিডোসিসের এবিজি। যেখানে আসি 7.34, অ্যাসিডেমিয়া, অ্যাডিকুয়েট অক্সিজেনেশন, PCO2 48, অ্যাসিডেমিয়া নর্মাল +1, কাজে রেসপিরেটরি অ্যাসিডোসিস উইথ নো কম্পেনসেশন, অ্যাডিকুয়েট অক্সিজেনেশন। এখন নেক্সট আরেকটা স্লাইডে আসি, এখানে কি আছে? 7.26, পিএইচ অ্যাসিডোসিস, অক্সিজেন মোটামুটি ভালো। পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড কত আছে? 58। আমার প্রাইমারি প্রবলেম চেক দ্য পিএইচ, অ্যাসিডোসিস। To identify the cause, look at the partial pressure of carbon dioxide and look at the bicarbonate. Bicarbonate here is normal, respiratory PCO2 বেড়ে গেছে, that is respiratory acidosis. তো PCO2 এখানে কত চেঞ্জ হয়েছে আমরা পরে ক্যালকুলেশনে আসি। এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে, কোশ্চেনটা হচ্ছে আমি তো এটাকে রেসপিরেটরি অ্যাসিডোসিস বলছি। প্রথম কোশ্চেন কি? প্রথম তো ডায়াগনোসিস করলাম, সেকেন্ড কোশ্চেন হচ্ছে এটা কি অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস নাকি ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস। থার্ড কোশ্চেন কি? এখানে কি কম্পেনসেশন হয়েছে না হয়নি? ঠিক আছে, তো প্রথমে তো আমার ডায়াগনোসিস হলো যেটা রেসপিরেটরি অ্যাসিডোসিস, তারপর কম্পেনসেশন হয়েছে কি হয় নাই। তো কম্পেনসেশন তো আসলে হয় নাই, কেন হয় নাই? কারণ কম্পেনসেশন যদি ফুল কম্পেনসেশন হয়ে যেত, সেক্ষেত্রে পিএইচটা নর্মাল হয়ে যেত। এখানে কিন্তু পিএইচ নর্মাল হয় নাই, এখনো অ্যাসিডোসিসে আছে। এবং পার্শিয়াল কম্পেনসেশন কি হয়েছে? না, পার্শিয়াল কম্পেনসেশন হয় নাই। কেন হয় নাই? কারণ এখনো বাইকার্বনেট চেঞ্জ হওয়া শুরু হয় নাই, বাইকার্বনেট তার নর্মাল রেঞ্জের মধ্যেই আছে, কাজে এটা একটা আনকম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। এখন এটা কি অ্যাকিউট না ক্রনিক আমি কিভাবে বুঝবো? এবিজি দেখে তো বোঝার উপায় নেই। হ্যাঁ, বোঝার উপায় আছে, একটু ক্যালকুলেশন করলেই বোঝা যাবে। নেক্সট আসি, আমি এবিজিটাতে আসি। 7.26 অ্যাসিডেমিয়া, অক্সিজেনেশন ঠিক আছে, 58 PCO2, অ্যাসিডেমিয়া, বাইকার্বনেট নর্মাল, বেস এক্সেস +1 নর্মাল, স্যাচুরেশন 99%। এটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস উইথ নো কম্পেনসেশন অ্যান্ড অ্যাডিকুয়েট অক্সিজেনেশন, বাট এটা শুধু রেসপিরেটরি অ্যাসিডোসিস বলছে, এটা কিন্তু বলেনি অ্যাকিউট না ক্রনিক। তো অ্যাকিউট না ক্রনিক আমরা কিভাবে বুঝবো? এখন আসি, আমরা একটু ক্যালকুলেট করে বের করি যে এটা অ্যাকুটের সাথে মিলে না ক্রনিকের সাথে মিলে। আচ্ছা, পিএইচ তো অ্যাসিডোসিস ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, কম্পেনসেশন হয়নি, অ্যাকুট আর ক্রনিক। তো আমরা এটা ডিসাইড করব কিভাবে? প্রথমে একটা হিসাবে যাই, আমার কার্বন ডাইঅক্সাইড কতটুকু বেড়েছে। এখানে কার্বন ডাইঅক্সাইড বেড়েছে 58, আমার কার্বন ডাইঅক্সাইড আমি যদি মাইনাস করি 58 মাইনাস 40 ইকুয়াল টু 18, আমার চেঞ্জ হয়েছে এখানে কার্বন ডাইঅক্সাইড 18। So, is it an acute or chronic respiratory acidosis? We can calculate it by expected pH change. কতটুকু pH চেঞ্জ হয়েছে এটা দিয়ে মোটামুটি এটা আমরা বের করে ফেলতে পারবো এটা কি অ্যাকিউট না ক্রনিক। আমি রিভার্স ওয়েতে যাব এখানে। এখানে এটা এই স্লাইডটা একটু ক্লামজি মনে হচ্ছে, এখানে একটু মনোযোগ দিতে হবে। ক্লামজি হলেও এখানে জাস্ট আমি একটা ঐকিক নিয়মে অঙ্ক করেছি,
আমার প্রথম প্যারামিটারটা মনে আছে? প্রথম প্যারামিটার হচ্ছে কার্বন ডাই অক্সাইড কতটুকু চেঞ্জ হয়েছে। আমার এবিজিটাতে আরেকবার আসি, একটু রিক্যাপিচুলেট করি। এবিজিতে আমার কার্বন ডাই অক্সাইড দেওয়া আছে 58 পিএইচ অ্যাসিডোসিস। কার্বন ডাই অক্সাইড কতটুকু চেঞ্জ হয়েছে আমি বের করি। কার্বন ডাই অক্সাইড চেঞ্জ হয়েছে 58 মাইনাস 40, দ্যাট ইজ 18 চেঞ্জ হয়েছে। এই 18 চেঞ্জের জন্য পিএইচ কত হবে। তো আমি অ্যাকুটের ক্ষেত্রে বের করব, ক্রনিকের ক্ষেত্রে বের করব, তারপর দেখবো আমার পিএইচটা কার সাথে মিলে। আমি এখন আসি যে অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস। অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিসে কি হচ্ছে, প্রতি 10 পিসিও2 বাড়ার কারণে পিএইচ কত কমবে, 0.08 কমবে। তো প্রতি 1 পিসিও2 বাড়ার কারণে ঐকিক নিয়ম 0.08 ডিভাইডেড বাই 10, অ্যান্ড ফর এভরি 18 পিসিও2, আমার যেহেতু চেঞ্জ ছিল 18, কাজে প্রতি 18 পিসিও2 বাড়ার কারণে পিএইচ কত চেঞ্জ হবে, 0.08 ইন্টু 18 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 0.144, মানে পিএইচ এত চেঞ্জ হবে। যেহেতু অ্যাসিডোসিস কি হবে, নর্মাল পিএইচ থেকে এই পিএইচটা, এই মানটা মাইনাস হয়ে যাবে। আমি আবারও বলি যে প্রতি 10 পিসিও2 বাড়ার কারণে পিএইচ কমবে 0.08, প্রতি 1-এর কারণে কমবে 0.08 ডিভাইডেড বাই 10, এবং প্রতি 18-র কারণে, 18 কোথায় পেলাম, 18 কিন্তু আমার এবিজি থেকে পেয়েছি, যে 58 ছিল মাইনাস 40, 18, প্রতি 18-র কারণে পিএইচ কত কমবে, 0.08 ইন্টু 18 ডিভাইডেড বাই 10, জাস্ট ঐকিক নিয়মে অঙ্ক 0.144, ঠিক আছে। So for 18 PCO2 change, pH will decrease 0.144 from baseline value, মানে 0.144 টা বেসলাইন থেকে আমাকে করতে হবে। Their expected pH equal to 7.4 minus 0.144 equal to 7.26, কাজে অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিসে pH চেঞ্জ কত হবে, 7.26, যেটা আমি 18 বের করেছিলাম, 18 থেকে জাস্ট ওই ফর্মুলা দিয়ে এক্সপেক্টেড pH এ চলে যাব। এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? কেউ একজন রেসপন্স করলে ভালো হয়, এটা না বুঝতে পারলে আবার মানে প্রবলেম হয়ে যাবে। এটা জাস্ট ঐকিক নিয়মে অঙ্ক, যে 10-এর জন্য 0.08 চেঞ্জ হয়, 18-র জন্য কত চেঞ্জ হয়, 0.144 চেঞ্জ হয়। তো এটা আমি 18 মানটা কোত্থেকে পেলাম, এবিজি থেকে পেলাম। আমার যত দেওয়া থাকবে তত চেঞ্জ কতটুকু হলো সেই অনুযায়ী আমি ম্যাথ করে, মানে এটুকু অঙ্ক করে বের করে ফেলবো। তারপর যেই মানটা পাবো এটা চেঞ্জ, কাজে এটা আমার নর্মাল পিএইচ থেকে মাইনাস করতে হবে, দ্যাট ইজ 7.4 মাইনাস 0.144 ইকুয়াল টু 7.26। ক্লিয়ার? এখন আমি তারপর আসি ক্রনিক হলে কি হইতো, যদি এই এবিজিটাকে আমি ক্রনিক ধরতাম, ক্রনিক হলে কি হইতো। ক্রনিক হলে আমরা জানি প্রতি 10 পিসিও2 বাড়ার কারণে পিএইচ কমে 0.03, তো 1-এর কারণে কমে 0.03 ডিভাইডেড বাই 10, 18-র কারণে কমে 0.03 into 18 divided by 10 equal to 0.054, কাজে 0.054 বেসলাইন থেকে কমবে। আমার অঙ্ক করে বের করে এতটুকু কমবে। হিয়ার এক্সপেক্টেড পিএইচ কত পেলাম, 7.4 মাইনাস 0.054 ইকুয়াল টু 7.35। 7.35 মানটা কি, মোটামুটি নর্মালের কাছাকাছি। তার মানে কি, যদি ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস থাকে, ক্রনিক অ্যাসিডোসিস হলে কি হয়, বডি অনেকদিন টাইম পায়, সে আস্তে আস্তে কম্পেনসেশন করে ফেলতে পারে। সে কারণেই ইউজুয়ালি ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে আমরা পিএইচটাকে নর্মাল বা নিয়ার নর্মাল পাই, কারণ বডি অলরেডি কম্পেনসেশন করে ফেলছে, অনেকটাই কম্পেনসেশন করে বডি টেন্ডেন্সি হচ্ছে পিএইচটাকে নর্মাল করে ফেলা। এখন আমি তো 18 চেঞ্জের কারণে পিএইচটাকে বের করলাম, আমার এখানে কি মান দেওয়া ছিল, আমার মানটা দেওয়া ছিল 7.26, আমি অঙ্ক করে পিএইচ কত পেলাম, 7.26, দ্যাট ইজ আমার এই এবিজিটা কি এবিজি, এটা অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস। কাজে আমরা এইভাবে ফর্মুলা দিয়ে বের করে ফেলবো। মানে আমি এখান থেকেই আসি, ওই অঙ্কটা যদি আমার কাছে ক্লামজি লাগে, ক্লামজির কিছু না, পিসিও2 কতটুকু চেঞ্জ হয়েছে, পিসিও2 চেঞ্জ হয়েছে, যেটা দেওয়া থাকবে সেখান থেকে নর্মাল রেঞ্জটা আমি মাইনাস করব। যেই চেঞ্জটা হবে আমি হিসাব করব যে প্রতি 10-এ পিএইচ কত চেঞ্জ হয়, ওই চেঞ্জ ভ্যালু থেকে পিএইচ কতটুকু পাই, ওই চেঞ্জটাকে আমি মাইনাস করে দিব, পেয়ে আমি ডিসাইড করতে পারবো এটা অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস না ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস। তবে এই হিসাব যদি করতে অসুবিধা হয়, আমরা জাস্ট সিম্পল ওয়েতে মনে রাখার জন্য মনে রাখবো যে ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে ইউজুয়ালি পিসিও2 তে বেশি চেঞ্জ থাকে, কিন্তু পিএইচটা মোটামুটি নর্মাল বা নিয়ার নর্মাল থাকে, কারণ বডি অনেকদিন টাইম পায় কম্পেনসেশন করে ফেলার জন্য। সে কারণে রেনাল কম্পেনসেশন হয়ে পিএইচটা মোটামুটি নর্মাল হয়ে যাবে। যেমন এই যে আমরা ক্রনিকের যে হিসাবটা বের করলাম 18 দিয়ে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিএইচ মোটামুটি নর্মাল হয়ে গেছে, মানে 7.35। অ্যাসিডোসিস তো 7.35 এর কাছাকাছি, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা, আরো কোনো কোশ্চেন আছে? হ্যালো, ক্লিয়ার।
আচ্ছা, থ্যাংক ইউ। একটু রেসপন্স করো, নাহলে আমি বুঝতে পারি না যে আমি একা কথা বলছি কিনা। আচ্ছা, এখন আসি আমার রেসপিরেটরি অ্যাসিডোসিসের কারণ কি। কারণ কজগুলো যেটা আমাদের থিওরি মুখস্থ করা আর কি। অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে পেশেন্ট খুব কি করছে, হাইপোভেন্টিলেশন করছে, মানে কম কম শ্বাস নিচ্ছে। যেমন আমরা অ্যাকিউট এক্সারবেশন অফ অ্যাজমা, অ্যাকুট এক্সারবেশন অফ সিওপিডি, আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন, অ্যাকুট নিউরোপ্যাথি, প্যারালাইসিস, নার্কোটিক্স, প্রাইমারি অ্যালভিউলার হাইপোভেন্টিলেশন, ফ্লেয়ার চেস্ট ইনজুরি। আচ্ছা, ক্রনিকের ক্ষেত্রে সিওপিডি, স্লিপ অ্যাপনিয়া, কাইফোস্কোলোসিস, মায়োপ্যাথি, মাসকুলার ডিস্ট্রফি, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, আমি অ্যাকুট এক্সারবেশন অফ অ্যাজমা এবং অ্যাকুট এক্সারবেশন অফ সিওপিডি লিখছি। এই কারণটা কিন্তু আমার রেসপিরেটরি অ্যালকালোসিসেও আসবে। কেন, কিভাবে আসবে আমি বলি। একটা অ্যাজমার পেশেন্ট শুরুতে যখন শ্বাস নেয় তখন সে কিন্তু অনেক মানে বেশি বেশি শ্বাস নেয়, তখন কিছুটা অ্যালকালোসিস থাকে। কিন্তু পরবর্তীতে কিছুক্ষণ পরে টায়ার্ড হয়ে গিয়ে সে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন করা শুরু করে। ঠিক আছে, কাজে এই কারণগুলো আমরা একটু ট্যাক্টফুলি দেখবো। অ্যাকুটেও আছে, ক্রনিকেও আছে। ক্রনিকে যেমন সিওপিডি, স্লিপ অ্যাপনিয়া, অনেকদিন ধরে পেশেন্টের ওএসএ আছে, ওবেসিটি, হাইপোভেন্টিলেশন আছে, সে অনেকদিন ধরে সবসময় সে ক্রনিক সিও2 রিটেনার, ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস একটা থাকে। তারপর কাইফোস্কোলোসিস, স্ট্রাকচারাল চেঞ্জের কারণে কখনোই সে ঠিকমতো এক্সেল করতে পারে না। তারপর মায়োপ্যাথি, যদি মাসকুলার ডিস্ট্রফি থাকে তাহলে পেশেন্ট অনেক মানে সবসময় তার একটা উইকনেস, ফ্যাটিগিবিলিটি কাজ করে, সে ঠিকমতো এক্সেল করতে পারে না, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন করে ফেলে। তারপর অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের ক্ষেত্রেও তাই, এখানে লাং এক্সপানশন কমে যায়, পেশেন্ট ঠিকমতো এক্সেল করতে পারে না। যে হাইপোভেন্টিলেশন ছবিটা দিয়ে যদি আমরা মনে রাখি যে হাইপোভেন্টিলেশন মানেই তো রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়। তো সেন্ট্রাল কজ যেমন ব্রেন ইনজুরি যদি থাকে, স্ট্রোক, ট্রমা, কোনো ড্রাগের কারণে বা স্লিপ অ্যাপনিয়া, ব্রেন যদি রেসপিরেটরি সেন্টারটা কম স্টিমুলেশন করে তখন কম কম শ্বাস নিবে, অ্যাসিডোসিস হবে, রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে। তারপর এয়ারওয়ে অবস্ট্রাকশন যদি থাকে, এবং আদার নিউরোলজিক্যাল, পেরিফেরাল নিউরোলজিক্যাল কজ যেমন নার্ভ ইনজুরি, স্পাইনাল কর্ড ট্রমা, নিউরোপ্যাথি যেমন জিবিএস, পলিওমাইলাইটিস, এমএনডি, তারপর অ্যানেস্থেটিক ড্রাগস যদি ইউজ করা হয়। তারপর চেস্ট ওয়াল কজ, চেস্ট ওয়াল কজ মানে কি লাং ঠিকমতো এক্সপানশন করতে পারছে না, যেমন ডিফর্মিটি যদি থাকে, স্কোলিওসিস, প্লাল চেস্ট, তারপর অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, এগুলো যদি থাকে সেক্ষেত্রে পেশেন্ট ঠিকমতো শ্বাস নিতে পারবে না। তারপর লাং ইটসেলফ কজ, লাং প্যারেনকামাল কজ যেমন সিওপিডি, অ্যাজমা, নিউমোথোরাক্স, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে পেশেন্ট হাইপোভেন্টিলেশন করে, হাইপোভেন্টিলেশন করলে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হবে, হয়ে রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে। কারণ আমরা কি কি সিমটম পেতে পারি, যেমন অ্যাংজাইটি, ডিসনিয়া, কনফিউশন, আর পেশেন্ট তো কার্বন ডাইঅক্সাইড রিটেনশন করছে, কার্বন ডাইঅক্সাইড রিটেনশনের সাইনগুলো পাবো। ঠিক আছে, অ্যাংজাইটি, ডিসনিয়া, কনফিউশন, সাইকোসিস, হ্যালুসিনেশন, কোমা, হেডেক। আর ক্রনিকের ক্ষেত্রে সবসময় একটা সিও2 রিটেনশন করে থাকে পেশেন্টের, একটা সবসময় সিও2 রিটেনশন করার জন্য পেশেন্ট ডিস্টার্ব থাকে, ইরিটেবল থাকে, ডিমেনশিয়া থাকতে পারে, পার্সোনালিটি চেঞ্জ থাকতে পারে, মানে সবসময় ইরিটেটেড থাকবে সে। এবং আমরা আরেক কিছু মানে মোটর মানে নার্ভাস সিস্টেমে কিছু সাইন পাই, যেমন ট্রেমর থাকতে পারে, মায়োক্লোনিক জার্জ থাকতে পারে, অ্যাস্টারেক্সিস থাকতে পারে, ইম্পেয়ারমেন্ট অফ কোঅর্ডিনেশন হতে পারে, এবং ফান্ডোস্কোপি করলে আমরা প্যাপিলিডিমা পেতে পারি। আর অ্যাসেসমেন্ট করতে গেলে কি করব, আমরা একটা পেশেন্টের রেসপিরেটরি অ্যাসিডোসিস হচ্ছে, পেশেন্ট ড্রাউজি হয়ে যাচ্ছে, তাহলে প্রথমে আমরা কি দেখব, সিও2 রিটেন করে যেহেতু পেশেন্ট ড্রাউজি হয়ে যায়, প্রথম অ্যাসেসমেন্টটা হবে পেশেন্টের কনশাস লেভেল, কনশাস লেভেলটা ঠিক আছে কিনা দেখবো, কার্বন ডাইঅক্সাইড রিটেনশনের সাইন আছে কিনা। কার্বন ডাইঅক্সাইড রিটেনশনের সাইন হচ্ছে ওয়ার্ম পেরিফেরি, যেহেতু ভেসোডাইলেটেশন হয়, বাউন্ডিং পালস পাবো, ফ্ল্যাপিং ট্রেমর পাবো, মানে রেসপিরেটরি ফেলিওরের সাইন পাবো। তারপর এয়ারওয়ে অবস্ট্রাকশনের কোনো সাইন আছে কিনা, যেমন পেশেন্টের হুইজ হচ্ছে কিনা, ইন্টারকোস ইনড্রয়িং হচ্ছে কিনা, পার্ট স্লিপ হচ্ছে কিনা, যেমন সিওপিডি পেশেন্টগুলো কি হয়, করে শ্বাস নেয়, ঠিক আছে। তারপর কর পালমোনারি কোনো ফিচার আছে কিনা, এগুলো আমরা ইনিশিয়াল অ্যাসেসমেন্টে দেখে নিব। ম্যানেজমেন্ট অফ রেসপিরেটরি অ্যাসিডোসিস কি, ম্যানেজমেন্ট আমাকে মেইন ম্যানেজমেন্ট হচ্ছে আন্ডারলাইন কজ কারেকশন, ঠিক আছে। আর যেহেতু এখানে ভেন্টিলেশন কম হয়, মানে পেশেন্ট কম কম শ্বাস নেয়, কাজে ইমপ্রুভ ভেন্টিলেশন, তাকে ভেন্টিলেশনটাকে বাড়াতে হবে। যেমন অ্যাজমা, সিওপিডিতে কি করতে পারি, পেশেন্টকে নেবুলাইজেশন দিতে পারি, ব্রঙ্কো ডাইলেটর দিতে পারি। তারপরে যদি পেশেন্ট ড্রাউজি হয়ে যায়, আমরা আইসিইউতে বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট দেই, নেবুলাইজেশন দেই, অক্সিজেন বাড়াই, অনেক সময় সিপ্যাপ, বাইপ্যাপ, এবং আলটিমেটলি মেকানিক্যাল ভেন্টিলেটর পর্যন্ত লাগে। মানে যে কোনো ভাবেই হোক আমাকে ভেন্টিলেশনটাকে ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে। কাজে রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে প্রথম ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন অফ অক্সিজেন ইফ হাইপোক্সিয়া, ইমপ্রুভ ভেন্টিলেশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ আন্ডারলাইন কজ। এখন আসি রেসপিরেটরি অ্যালকালোসিস। রেসপিরেটরি অ্যালকালোসিসটা কি, পেশেন্ট আগেরটা ছিল কম শ্বাস নিচ্ছে, এখানে কি হবে, বেশি বেশি শ্বাস নেবে, দ্যাট ইজ হাইপারভেন্টিলেশন। এবং যেহেতু রেসপিরেটরি প্রবলেম, কম্পেনসেশন হবে রেনাল কম্পেনসেশন,
এখানে যেহেতু অ্যালকালোসিস, রেনাল কি করবে, রেনাল সিস্টেম কি করবে, সে বডি থেকে বেসটাকে বের করে দেওয়ার চেষ্টা করবে। তার মানে কি বাইকার্বনেটটাকে সে কমিয়ে দিবে। ঠিক আছে, কাজে রেসপিরেটরি অ্যালকালোসিস হাইপোক্যাপনিয়া মানে পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড নর্মাল হচ্ছে 35 থেকে 45, এটা কমে যাবে, লেস দেন 35 হবে। এবং এই কম্পেনসেশন হিসাবটা আমরা আবার একটু আসি। যেমন এখানে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড কমে যাচ্ছে, তো প্রতি 10 PCO2 কমার কারণে পিএইচ, এখানে যেহেতু অ্যালকালোসিস পিএইচ বাড়বে, প্রতি 10 PCO2 কমার কারণে পিএইচ বাড়বে 0.08। আর বাইকার্বনেট বডি কি করবে, রেনাল কম্পেনসেশনে যেহেতু অ্যালকালোসিস বাইকার্বনেট বের করে দিবে, তো প্রতি 10-এর কারণে বাইকার্বনেট বের করবে 2। আর ক্রনিকের ক্ষেত্রে প্রতি 10 PCO2 কমার কারণে পিএইচ চেঞ্জ হবে 0.03 আর বাইকার্বনেট কমবে 5। এখন এটা হিসেবে যাই, হিসেবটা হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি অ্যালকালোসিস উইথ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 20 মিলিমিটার অফ মার্কারি, এক্সপেক্টেড পিএইচ কত হবে? বলা আছে অ্যাকিউট রেসপিরেটরি অ্যালকালোসিস, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 20। আচ্ছা, কারো মাইক ইকো হচ্ছে, মানে হোস্টটা একটু মিউট করে রাখলে ভালো হয়। সবাইকে আনমিউট করে, মানে একটু সাউন্ড ইকো হচ্ছে। আচ্ছা দিলাম একটা আনমিউট করে, অনেক সাউন্ড আসতেছে। এটা নিয়েই মারামারি ঘোরাঘুরি। আচ্ছা, অ্যাকিউট রেসপিরেটরি অ্যালকালোসিস প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে acute respiratory alkalosis with partial pressure of carbon dioxide 20 millimeter of mercury। কার ভাবি? আচ্ছা, কথা আমি বলতে পারছি না, ইকো হচ্ছে কথা, কেউ কথা বলছে। আচ্ছা আচ্ছা, acute respiratory প্রবলেমটা কি দেওয়া আছে? acute respiratory alkalosis that is partial pressure carbon dioxide আছে 20। আমার এক্সপেক্টেড পিএইচ কত? আমি সে আগের ফর্মুলাতে চলে যাই। আমার এখানে কার্বন ডাইঅক্সাইড চেঞ্জ হয়েছে কত? আমরা জানি হিসেবের জন্য নরমাল ধরবো আমরা 40। আমার এখানে দেওয়া আছে অ্যালকালোসিসে কার্বন ডাইঅক্সাইড 20, কাজে কত কমলো? 40 মাইনাস 20 মিলিমিটার মার্কার এখানে চেঞ্জ আছে, মানে 20 চেঞ্জ হয়েছে বেস নর্মাল ভ্যালু থেকে। কাজে আমরা জানি প্রতি 10 PCO2 কমার কারণে পিএইচ বাড়ে 0.08। কাজে 20-এর জন্য পিএইচ কত বাড়বে? 2 দিয়ে গুণ করব, 0.08 ইন্টু 2 ইকুয়াল টু 0.16। যেহেতু প্রতি 10-এর কারণে পিএইচ বাড়ে 0.08, এটা তো অ্যালকালোসিস পিএইচ বাড়বে, কাজে যেই ভ্যালুটা পাবো সেটা আমি পিএইচ এর সাথে যোগ করে দিব। এটা কত হচ্ছে পিএইচ তাহলে? 7.4 প্লাস 0.16 ইকুয়াল টু 7.56। কাজেই একটা অ্যাকিউট রেসপিরেটরি অ্যালকালোসিস যদি থাকে, তার পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড যদি 20 হয়, তার এক্সপেক্টেড পিএইচ হবে 7.56। আমরা এইভাবে করে রিভার্সিবলি আমরা পিএইচটা বের করে ফেলতে পারি শুধুমাত্র PCO2 চেঞ্জ দিয়ে, যদি বলে দেওয়া হয় যে অ্যাকিউট না ক্রনিক। তো আমাকে এখানে বলে দিচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি অ্যালকালোসিস পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড 20, আমি চেঞ্জ পেলাম কত? 40 মাইনাস 20 ইকুয়াল টু 20। তো কত পিএইচ চেঞ্জ হলো? 0.16। 0.16 আমি কি করব? 7.4 এর সাথে যোগ করব, যোগ করার পর 7.56। কাজে এটা হচ্ছে আমার অ্যাকিউট রেসপিরেটরি অ্যালকালোসিস। ঠিক আছে, এক্সাম্পলে যাই। আমার এখানে দেওয়া আছে 7.56 পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড 20। এখানে প্রবলেমটা কি? পিএইচ যদি দেখি, পিএইচ হচ্ছে অ্যালকালোসিস, কারণ কি রেসপিরেটরি না মেটাবলিক। আমি রেসপিরেটরি প্যারামিটারের দিকে তাকালাম, আমার প্রবলেম কোথায়? 20, এটা কমে গেছে, দ্যাট মিন্স অ্যালকালোসিস। আমরা জানি PCO2 কমে যাওয়া মানে অ্যালকালোসিস, কাজেই প্রবলেম হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। তো আমি বাইকার্বনেটের দিকে তাকাই, এটা মোটামুটি নরমালি আছে, কাজে আমার ডায়াগনোসিস কি? এখানে অ্যালকালোসিস, PCO2 ডিক্রিজ, বাইকার্বনেট 20 নিয়ার নরমাল, অক্সিজেনেশন 85 অ্যাডিকুয়েট। কাজে এটা রেসপিরেটরি অ্যালকালোসিস, অ্যাকিউট রেসপিরেটরি অ্যালকালোসিস। ঠিক আছে, এখন আরেকটি এবিজিতে আসি। পিএইচ এখানে 7.53, PCO2 24, বাইকার্বনেট 20। তো প্রথমে যদি আমি পিএইচ এর দিকে তাকাই, পিএইচ বেড়ে গেছে 7.53, দ্যাট ইজ অ্যালকালোসিস। অ্যালকালোসিসের কারণ কি? রেসপিরেটরি না মেটাবলিক? রেসপিরেটরি তাকালাম 24, PCO2 কমে গেছে, কাজে কারণ রেসপিরেটরি অ্যালকালোসিস। বাইকার্বনেট মোটামুটি নরমাল, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 95, ভালো আছে। কাজে আমার এখানে প্রবলেম কি? অ্যালকালোসিস, PCO2 কমে গেছে, কাজে PCO2 কমে যাওয়া মানে রেসপিরেটরি অ্যালকালোসিস, কাজে দিস ইজ রেসপিরেটরি অ্যালকালোসিস। এখন আমার ঠিক আগেরটার মতোই মেটাবলিক রেসপিরেটরি অ্যাসিডোসিসের যে প্রবলেমটা ছিল, যে এটা কি কম্পেনসেশন হয়েছে নাকি এখানে অ্যাকুট ডিসঅর্ডার নাকি ক্রনিক ডিসঅর্ডার? কম্পেনসেশন কি হয়েছে? নো, কম্পেনসেশন হয়নি। কেন হয়নি? কারণ পিএইচ এখনো চেঞ্জ হয়নি। পার্শিয়াল কম্পেনসেশন কি হয়েছে? পার্শিয়াল কম্পেনসেশন এখনো শুরু হয়নি, কারণ বাইকার্বনেট এখনো মোটামুটি নরমালের কাছাকাছি আছে। তারপর আসি কোশ্চেন অ্যাকুট আর ক্রনিক। অ্যাকুট না ক্রনিক? অ্যাকুট না ক্রনিক বের করতে হলে আমি যদি এক্সপেক্টেড পিএইচটা বের করে ফেলতে পারি, তাহলে আমি ডিসাইড করে ফেলতে পারবো অ্যাকুট না ক্রনিক। না, তো আমি আগে বলেছিলাম হবে না, যে শুয়ে পড়ছি। অ্যাকুট না শুয়ে ক্রনিকের পড়তে ক্ষেত্রে, দেখলেন। ক্রনিকের ক্ষেত্রে কি হয়? ক্রনিকের কালি ক্ষেত্রে বললাম না, ওই
বসে পড়তে খাবে না মনে হয়। ক্রনিক, আচ্ছা একজন ফিমেল ডক্টর খুব কথা বলছেন, সে কাইন্ডলি মিউট করেন অথবা অন্যদেরকে একটু সুন্দর শোনার সুযোগ করে দেন। সত্যি ওর বাপ এই জিনিসই বুঝায়, কিসের সাথে দেখি তুলনাটা সেই জিনিসটা বুঝায়। আচ্ছা খালি বউ বাধা মডারেটর, তোমরা কি হোস্টদেরকে মিউট, বাকিদেরকে মিউট করতে পারবা? দিবে না, ওইটা করলে মানে এক বিরক্তি। আমাদের এই জিনিসগুলো হ্যালো, বুঝেই। হ্যালো, তোমরা কি মিউট করতে পারবা বাকিদেরকে? আচ্ছা, অ্যানাদার এক্সাম্পল ছিল কি পিএইচ 7, কারণ আজকে ক্লাসে একটু মনোযোগ দিয়ে না শুনতে পারলে কিছুই বুঝতে পারবা না। পিএইচ হচ্ছে এখানে 7.53 অ্যালকালোসিস, PCO2 24, বাইকার্বনেট 20, পার্শিয়াল প্রেশার অক্সিজেন 95। তো এখানে কম্পেনসেশন আছে না নাই? কম্পেনসেশন হয়নি কারণ পিএইচ এখনো নরমাল হয়নি। তারপর অ্যাকুট আর ক্রনিক, অ্যাকুট আর ক্রনিক আমি কিভাবে বের করবো? এক্সপেক্টেড পিএইচ দিয়ে বের করবো। আমার PCO2 চেঞ্জ কত আছে? PCO2 চেঞ্জ আছে নরমাল হচ্ছে 40 - 24 16। তো 16-র জন্য পিএইচ কত পাবো? আমি দেখি এটার সাথে মিলাই। ঠিক একইভাবে অ্যাকুট রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে কি হয়? প্রতি 10 PCO2 কমার কারণে পিএইচ বাড়ে 0.08। কাজে প্রতি 16-র জন্য কতটুকু বাড়বে? ঠিক একই নিয়ম, মৌখিক নিয়ম অঙ্ক করে বের করলাম 0.128। 0.128 এখানে আমার বাড়ার কথা। তো আমি দেখি পিএইচটা কত পাই। এই 0.128 বেসলাইন থেকে বাড়বে। তো পিএইচ এর বেসলাইন হচ্ছে 7.4 প্লাস 0.128 7.53। কাজে অ্যাকুট রেসপিরেটরি অ্যালকালোসিস হলে PCO2 16 যদি বাড়ে, আমার পিএইচ চেঞ্জ হবে 7.53। ঠিক আছে? আর যদি এটা ক্রনিক রেসপিরেটরি অ্যালকালোসিস হতো তাহলে অঙ্কটা কিভাবে হতো? যে প্রতি 10 PCO2 কমার কারণে পিএইচ বাড়ে 0.03। আমার ভ্যালু ছিল 16। তো প্রতি 16 PCO2 কমার কারণে এখানে পিএইচ বাড়বে। আমি অঙ্ক করে বের করলাম 0.03 × 16 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 0.048 ইকুয়াল টু 0.05। মানে এখানে 0.05 পিএইচ চেঞ্জ হবে। বেসলাইন থেকে যেহেতু অ্যালকালোসিস পিএইচ বাড়বে, কাজে আমি 7.4 এর সাথে পিএইচ 0.05 অ্যাড করি। 0.05 ইকুয়াল টু 7.45। 7.45টা কি মোটামুটি নর্মাল। কাজেই ক্রনিক রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে আমি এটা হিসাব করে দেখিয়ে দিলাম যে ক্রনিক রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রেও পিএইচ মোটামুটি নর্মাল থাকে, কারণ ক্রনিক বডি টাইম পেয়েছে কম্পেনসেশন করার জন্য, সে কারণে পিএইচটা মোটামুটি নর্মাল হয়ে গেছে। কাজে আমি দেখলাম যে এখানে আমার যে এবিজিটা ছিল, এখানে আসে পিএইচ ছিল 7.53। আমার ডায়াগনোসিস ছিল রেসপিরেটরি অ্যালকালোসিস। তো অ্যাকুট রেসপিরেটরি অ্যালকালোসিস না ক্রনিক রেসপিরেটরি অ্যালকালোসিস, আমি এই PCO2 দিয়ে এক্সপেক্টেড পিএইচটা বের করলাম। আমার এক্সপেক্টেড পিএইচ যেটা বের করলাম সেটা এই ভ্যালুর সাথে মিলে অ্যাকুট দিয়ে যেটা বের হলো, দ্যাট মিনস এটা অ্যাকুট রেসপিরেটরি অ্যালকালোসিস। কিভাবে বের করলাম? PCO2 থেকে কতটুকু চেঞ্জ হয়েছে? PCO2 চেঞ্জ হয়েছে এখানে 16। তো 10-এর জন্য যদি 0.08 হয়, 16-র জন্য কত হয় সেটা দিয়ে আমরা বের করলাম যে পিএইচ 7.53। কাজে এই বিজি দেখার পরে যদি কোশ্চেন করা হয় যে এটা কি অ্যাকুট রেসপিরেটরি অ্যাসিডোসিস না ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস, তো আমরা মোটামুটি এটা অঙ্ক করে বের করে ফেলতে পারবো যে অ্যাকুট রেসপিরেটরি অ্যাসিডোসিস। এটা কিন্তু পরীক্ষার সময় করতে খুব বেশি সময় লাগবে না। আমি যদি শুধু এটুকু লিখে ফেলি যে 10-এর জন্য 0.08, তাহলে 1-এর জন্য 0.08 ডিভাইডেড বাই 10, আমার যে চেঞ্জ ভ্যালুটা পেলাম তার জন্য চেঞ্জ হবে 0.128, মানে 0.08 ইন্টু যে ভ্যালু ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 0.128। এই ভ্যালুটা আমার নর্মাল পেজের সাথে যোগ করে দিব 7.53। তো অ্যাকুট দিয়ে হিসাব করলে মিলে গেল, কাজে এটা অ্যাকুট রেসপিরেটরি অ্যালকালোসিস। ক্রনিকের ক্ষেত্রে কি হয়ে গেল? পিএইচটা মোটামুটি নর্মাল শো করছে, কাজে এটা ক্রনিক না, কারণ ক্রনিক হলে পিএইচটা নর্মাল হতো। ঠিক আছে, এই পর্যন্ত তো ক্লিয়ার আশা করি। এখন আসি রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে। রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে আমরা কারণগুলো কি কি? মানে পেশেন্ট বেশি বেশি শ্বাস নিবে, আমরা জানি সবাই ইন্টারনির সময় দেখেছিলাম, মানে এসসিআর এর পেশেন্ট তো সবাই দেখছি তাই না? এসসিআর এর পেশেন্ট গুলো কি করে? অনেক হা হা করে শ্বাস নিতে নিতে আসে। এবিজি করলে দেখা যায় রেসপিরেটরি অ্যালকালোসিসে বসে আছে, অথবা কি হয় কার্পোপেজাল স্পাজম টিটানি নিয়ে আসে। আমরা জানি যে রেসপিরেটরি অ্যালকালোসিসে যখন বডিতে অ্যালকালোটিক এনভায়রনমেন্ট হয়, অ্যালকালোটিক এনভায়রনমেন্ট হলে আমাদের যে আয়োনাইজড ক্যালসিয়াম থাকে, আয়োনাইজড ক্যালসিয়ামগুলো বাইন্ডিং প্রবণতাটা বেড়ে যায়, বাইন্ডিং ক্যাপাসিটি বেড়ে যায়। দ্যাট মিনস আয়োনাইজড ক্যালসিয়ামগুলো বেশি বেশি করে অ্যালবুমিনের সাথে বাইন্ড হয়ে যায় এবং ব্লাডে আয়োনাইজড ক্যালসিয়ামের পরিমাণটা কমে যায়। তখন পেশেন্ট টিটানি নিয়ে আসে বা কার্পোপেটাল স্পাজম নিয়ে আসে, একদম এরকম করে হাত বাঁকায় নিয়ে আসে। আমরা দেখি যে সিআর এর পেশেন্ট গুলো এরকম করে হাত বাঁকা বোকা হয়ে আসছে। কেন আসে? মানে বেশি বেশি শ্বাস নিয়ে নিয়ে সে CO2 বের করে দিচ্ছে। CO2 বের করে দেওয়ার কারণে বডিতে অ্যালকালোটিক এনভায়রনমেন্ট বিরাজ করছে এবং অ্যালকালোসিসের কারণে হাইপোক্যালসিমিয়া টিটানি এগুলো নিয়ে আসে। কাজে রেসপিরেটরি অ্যালকালোসিসের কারণগুলো কি কি? অ্যাংজাইটি, পেইন, ফিভার, হাইপারভেন্টিলেশন সিনড্রোম, হাইপোক্সিয়া মানে বেশি বেশি শ্বাস নিচ্ছে,
কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। লাং ডিজিজের মধ্যে কি নিউমোনিয়া, নিউমোথোরাক্স, পালমোনারি এম্বোলিজম, আইএলডি, পালমোনারি ইডিমা, অ্যাসপিরেশন। সিএনএস ডিজিজ, স্ট্রোক, মেনিনজাইটিস, ইকসল, ট্রমাটিক ব্রেন ইনজুরি। কিছু ড্রাগ আছে যেমন স্যালিসাইলাইড, ক্যাটেকোলামাইন, তারপর প্রেগন্যান্সি, অনেক সময় খুব হার্ড রেসপিরেশন নেয়, সেপসিস, হাইপোটেনশন, হেপাটিক এনকেফালোপ্যাথি, হাইপারথাইরয়েডিজম, হাই অ্যাল্টিটিউড। এই কারণগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে। সহজ ভাষায় মনে রাখার জন্য যেসব কারণে মানুষ বেশি বেশি শ্বাস নেয় মানে হাইপারভেন্টিলেট করে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি রেসপিরেটরি অ্যালকালোসিসের কজ। তারপর ম্যানিফেস্টেশন কি, যেহেতু বেশি বেশি শ্বাস নিচ্ছে যেটা বললাম, CO2 বের হয়ে যাচ্ছে, পেশেন্ট কমপ্লেন করবে লাইট হেডেডনেস, কনফিউশন, সিনকপ হতে পারে, বেশি বেশি অ্যালকালোসিস হলে সিজার হতে পারে। তারপর প্যারেস্থেশিয়া, সার্কামোরাল এক্সট্রিমিটি, তারপর টিটানি, মাসেল টুইচিং, এগুলো কারণ হচ্ছে বডিতে আয়নাস ক্যালসিয়াম কমে যায়, হ্যাঁ, কার্পোপিলার স্পাজম নিয়ে আসতে পারে। তারপর স্ট্রোক, ঠিক আছে। নেক্সট ট্রিটমেন্ট অফ রেসপিরেটরি অ্যালকালোসিস। এটারও মেইন ট্রিটমেন্ট কি, প্রবলেম আইডেন্টিফিকেশন করে ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ। আর তারপর হচ্ছে যে যদি দেখা যায় আমি ট্রিটমেন্ট দিচ্ছি তারপর পিএইচ নর্মাল হচ্ছে না, পিএইচ অনেকক্ষণ ধরে 7.5 এর উপরে আছে, তাহলে কি করতে হবে, পেশেন্টকে সিডেট করে দিতে হবে, সিডেট প্যারালাইজ করে পেশেন্টকে ভেন্টিলেটর দিয়ে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন করাতে হবে, হ্যাঁ, এটা হচ্ছে লাস্ট অপশন। তারপর আসে মেটাবলিক অ্যাসিডোসিস। এখন আসে আমাদের যত গন্ডগোলটা শুরু হয়। মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে কি হয়, মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে আমরা জানি যে ভাগগুলো আছে, তো ভাগগুলো অ্যাকুট অ্যান্ড ক্রনিকের মতো না। মেটাবলিকের ক্ষেত্রে কারণটা কি, অ্যাসিডোসিস মানে বডিতে বাইকার্বনেট কমে যাওয়া অথবা অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া। তো বাইকার্বনেট কখন কমবে, বাইকার্বনেট কমবে তখনই, আমরা কিছু কারণগুলো পরে আসতেছি। তো ডেফিনেশনটা কি মেটাবলিক অ্যাসিডোসিসের, ডিক্রিজ বাইকার্বনেট, কজ কি ইনক্রিজ অ্যাসিড অর ডিক্রিজ বেস। মানে আইদার আমরা এবিজি প্যারামিটারে কি পাবো, এবিজি প্যারামিটারে আমরা যে মেটাবলিক অ্যাসিডোসিস সেটা কি দেখে বুঝবো, বাইকার্বনেটটা কমে যাওয়া। আর কারণ কি, আইদার বাইকার্বনেট রিয়েলি কমে গেছে অথবা বডিতে এমন কোনো অ্যাসিড প্রোডাকশন হচ্ছে যে কারণে বডিতে এক্সট্রা অ্যাসিড জমা হচ্ছে, এমন কোনো ফিজিক্যাল কন্ডিশন এক্সট্রা অ্যাসিড জমা হচ্ছে, জমা হয়ে বডির এনভায়রনমেন্টটাকে অ্যাসিডোটিক করে ফেলছে। আর যেহেতু মেটাবলিক প্রবলেম মানে মেটাবলিক অ্যাসিডোসিস, একে কম্পেনসেশন করবে কে, লাংস কিভাবে কম্পেনসেশন করবে, যেহেতু অ্যাসিডোসিস বডি চাইবে, অ্যাসিডোসিস মানে ইনক্রিজ হাইড্রোজেন আয়ন কি করে, ওয়ান অফ দ্য স্টিমুলেটর অফ রেসপিরেটরি সেন্টার, আমাদের রেসপিরেটরি সেন্টারটাকে স্টিমুলেট করবে। আমরা কি করবো, বেশি বেশি করে শ্বাস নিব এবং শ্বাস ছাড়বো, তো বেশি বেশি হাইপার ভেন্টিলেট করবো, হাইপার ভেন্টিলেট করলে অনেক বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বের হয়ে যাবে। তো এই কার্বন ডাইঅক্সাইডটা কিভাবে তৈরি হবে, ওই যে আমরা শুরুতে একটা হাইড্রোলাইসিস রিঅ্যাকশন দেখিয়েছিলাম যে হাইড্রোজেন আয়ন আলটিমেটলি কার্বনিক অ্যাসিড তৈরি হয়, ব্রেকডাউন হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তো এই কার্বন ডাইঅক্সাইডটা বডি বের করে দিবে, কাজে হাইপার ভেন্টিলেশন করে পেশেন্ট এটাকে কম্পেনসেট করার চেষ্টা করবে। সে কারণে মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে কম্পেনসেশন হয় রেনাল বাই হাইপার ভেন্টিলেশন। এখন ক্লাসিফিকেশন আসি, টু টাইপস অফ মেটাবলিক অ্যাসিডোসিস, একটা হচ্ছে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, আরেকটা হচ্ছে নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এটা আমরা পরের লাইনে গিয়ে ক্লিয়ার হবে। হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস মানে কি, বডিতে অ্যানায়ন গ্যাপটা বেশি, মেটাবলিক অ্যাসিডোসিস আছে সাথে অ্যানায়ন গ্যাপ আছে। তো এই অ্যাসিডোসিসের মেকানিজমটা কি, মেকানিজম হচ্ছে এখানে বডিতে অ্যাসিডটা অ্যাড হয়ে অ্যানায়ন গ্যাপও বাড়ায় এবং অ্যাসিডোসিসও করে, মানে ইনক্রিজ অ্যাসিডের মাত্রাটা বেড়ে যায়, যেমন ল্যাকটিক অ্যাসিডোসিস, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, মানে এক্সট্রা অ্যাসিড প্রোডাকশন হয়ে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসটা হচ্ছে। আর আরেকটা মেটাবলিক অ্যাসিডোসিসটা কি, নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এটার মেকানিজম হচ্ছে এখানে অ্যাসিড তৈরি হবে না, এখানে অন্য কোনো কারণে শরীর থেকে বাইকার্বনেট বের হয়ে যাবে। তো বাইকার্বনেট বডি থেকে যদি বেশি কোনো কারণে বের হয়ে যায়, তো বাইকার্বনেটের পরিমাণটা কমে গেলে বডিতে অ্যালকালোসিসের পরিমাণটা কমে যাবে, তো রিভার্স ওয়েতে অ্যাসিডোসিস তৈরি হবে, ঠিক আছে। তো আমরা মেকানিজমটা যদি জানি যে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, আচ্ছা আজকের ক্লাসে খুব একজন কথা বলছে, সে কাইন্ডলি একটু মাইকটা মিউট করেন অথবা আমাকে একটু বলতে দেন, আমার ফ্লুয়েন্সি নষ্ট হয়ে গেলে আমি কথা বলতে পারি না, ভুলভাল মানে এটা একটু কমপ্লিকেটেড ক্লাস, তো একটু কাইন্ডলি মাইক মিউট করেন প্লিজ। শরীফ ভাই মাইকটা মিউট করে দেন না, ওনার মাইকটা। মানে উনি খুব কথা বলছে তো আমি মানে ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, টু টাইপস অফ মেটাবলিক অ্যাসিডোসিস আবার আসি, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস এন্ড নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। হাই অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিসের মেকানিজমটা কি, বডিতে অ্যাসিড প্রোডাকশন হবে,
আর নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের মেকানিজমটা কি, বডি থেকে বাইকার্বনেট বের হয়ে যাবে, বাইকার্বনেট বের হয়ে গিয়ে আমার বডি এনভায়রনমেন্টকে অ্যাসিডোটিক করে ফেলবে। কাজে দুইটার কিন্তু দুই মেকানিজম, এই জন্য নামটাও ভিন্ন। একটা হচ্ছে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, আর একটা হচ্ছে নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। তো নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে আরেকটা নামে বলা হয়, সেটাকে হচ্ছে হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। কেন নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসটাকে হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস বলা হয়, এটা আমি পরের হিসাবটাতে দেখিয়ে দিচ্ছি, একটু জাস্ট ওয়েট করেন। এখন আসি অ্যানায়ন গ্যাপটা আসলে কি, বারবার অ্যানায়ন গ্যাপ করছি। এখন অ্যানায়ন গ্যাপটা লাগবে কেন? অ্যানায়ন গ্যাপটা লাগবে এই কারণে যে অনেক সময় দেখা যায় যে আমাদের সবগুলো ভ্যালু নর্মাল, বাট অ্যানায়ন গ্যাপ যদি করে দেখি অ্যানায়ন গ্যাপটা বেশি। তো অ্যানায়ন গ্যাপটা দিয়ে আমরা আরো কোনো অ্যাসিড বেস ডিসঅর্ডার আছে কিনা সেটা বের করতে পারি কিছু ফর্মুলার মাধ্যমে। কাজেই অ্যানায়ন গ্যাপটা কেন লাগবে? ইন সার্টেন কেসেস নর্মাল ভ্যালুস ফর কনসেন্ট্রেশন অফ বাইকার্বনেট, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড and pH do not ensure the absence of an acid base disturbance. যদিও এবিজি বাকি প্যারামিটারগুলো নর্মাল শো করছে, বাট যদি অ্যানায়ন গ্যাপে আমি কোনো প্রবলেম পাই তাহলে আমাকে চিন্তা করতে হবে এখানে কোনো একটা অ্যাসিড বেস ডিসঅর্ডার আছে। আচ্ছা, এখন অ্যানায়ন গ্যাপ ব্যাপারটা কি? অ্যানায়ন গ্যাপ ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে আমাদের বডিতে সবসময় অ্যানায়ন এবং ক্যাটায়নের একটা ব্যালেন্সিং এনভায়রনমেন্ট থাকে, এবং কিছু অ্যানায়ন আমরা মেজার করতে পারি, যেমন ক্লোরাইড বা মেজর অ্যানায়নগুলো কি কি, ক্লোরাইড, বাইকার্বনেট, প্রোটিন, অর্গানিক অ্যাসিড, ফসফেট, সালফেট। তো এগুলো হচ্ছে আমার বডির মেজার্ড অ্যানায়ন। আবার আমার বডির মেইন ক্যাটায়ন কি? মেইন ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম, এরপর আসে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। তো আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য সোডিয়ামটাকে বেশি ধরি, যেমন 140, ঠিক আছে? কাজে বডির অ্যানায়ন হচ্ছে, মেইন অ্যানায়নটা আমার ক্লোরাইড অ্যান্ড বাইকার্বনেট, এখানে 104 and 24 থাকে বডিতে, আর মেইন ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম। কাজেই আমরা কিছু অ্যানায়ন মেজার করতে পারি, এছাড়াও বডিতে আরো অনেক অ্যানায়ন আছে, এবং এই চারটা ছাড়াও বডিতে আরো অনেক ক্যাটায়ন আছে। তো এই যে আনমেজার্ড অ্যানায়ন এবং এই আনমেজার্ড ক্যাটায়ন থাকে, এই আনমেজার্ড অ্যানায়ন এবং ক্যাটায়নের মাঝখানে একটা গ্যাপ থাকে, এটাকে বলে অ্যানায়ন গ্যাপ, এবং বডি এটাকে মেনে চলে, এবং নর্মাল একটা অ্যানায়ন গ্যাপ বডিতে সবসময় থাকে। প্রবলেমটা হয় যখন এই অ্যানায়ন গ্যাপটা বেড়ে যায়, তখনই প্রবলেমগুলো অ্যাসিডোসিস শুরু হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, অ্যানায়ন গ্যাপটাকে আমরা জানি এটা ইলেকট্রোকেমিক্যাল ব্যালেন্স, দ্য টোটাল অ্যানায়ন আর দ্য সেম অ্যাজ টোটাল ক্যাটায়ন, এটা আমরা থিওরিটিক্যালি জানি। বাট অ্যানায়ন গ্যাপ ইজ অ্যান আর্টিফ্যাক্ট বিকজ সাম অ্যানায়ন আর নট মেজার্ড। আমরা সব অ্যানায়ন মেজার করতে পারি না, এই জন্য এই গ্যাপটা থাকে। গ্যাপ ইজ মেইনলি ডিউ টু আনমেজার্ড প্রোটিন, ফসফেট অ্যান্ড সালফেট। তো নর্মাল অ্যানায়ন গ্যাপ হচ্ছে 12 ± 2। তো এইটুকু যদি দেওয়া থাকে এটা আমাদের নর্মাল, ঠিক আছে? সো অ্যানায়ন গ্যাপটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? মানে আগে পটাশিয়ামকে ধরা হতো, এখন পটাশিয়ামকে আর ধরা হয় না, যেহেতু মাত্র 4.5 থাকে। তো আমরা সোডিয়ামটাকেই ধরবো। তো অ্যানায়ন গ্যাপটা আমরা হিসাব করব সোডিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট, মানে অ্যানায়ন সোডিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট, ঠিক আছে? এটা আমার ক্যাটায়ন মাইনাস অ্যানায়ন। এই গ্যাপটা নর্মাল থাকবে 12 ± 2। যদি আমার গিভেন প্যারামিটারে সোডিয়াম, ক্লোরাইড এবং বাইকার্বনেটের গ্যাপ দিয়ে যদি এর রেঞ্জের মধ্যে থাকে, তাহলে আমরা বলবো যে নর্মাল অ্যানায়ন গ্যাপ। নর্মাল অ্যানায়ন গ্যাপ হলে আমার প্রবলেম নাই। যেমন আমি পেলাম মেটাবলিক অ্যাসিডোসিস এবং ইলেকট্রোলাইট দেওয়া আছে, দেওয়ার সাথে পাশাপাশি অ্যানায়ন এবং ক্যাটায়ন মানে মানগুলো দেওয়া আছে। তো সেখান থেকে আমি অ্যানায়ন গ্যাপটা হিসাব করে ফেললাম। অ্যানায়ন গ্যাপের ফর্মুলা কি? সোডিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট। তো এটা বের করে যদি দেখি যে আমার 12 ± 2 মানে 10 থেকে 14 পর্যন্ত আছে, দ্যাট মিনস রেঞ্জের মধ্যে আছে, তাহলে এখানে অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস নাই। তখন আমার ডায়াগনোসিস হয়ে যাবে নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস। আর আমি যদি এই গ্যাপটা হিসেব করে নর্মাল গ্যাপ যেটা আছে তার চেয়ে বেশি পাই, তখন আমার ডায়াগনোসিসটা হয়ে যাবে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এখন আমি জানি যে আমরা যে এই ক্লাসিফিকেশনটা করলাম, এই যে এই ক্লাসিফিকেশনটা যে করলাম, এই ক্লাসিফিকেশনে ছিল হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের মেকানিজম কি? ইনক্রিজ অ্যাসিড লিডস টু ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ। মানে বডিতে মেটাবলিক অ্যাসিডোসিসটা দুই ভাবে হয়, একটা হচ্ছে অ্যাসিড প্রোডাকশন হয়ে, মানে বডিতে অ্যাসিড অ্যাড হয়ে, অথবা বাইকার্বনেট বের হয়ে গিয়ে। তো হাই অ্যানায়ন গ্যাপে কি হয়? অ্যাসিড তৈরি হয়, হয়েই তো অ্যানায়ন গ্যাপটা বাড়াচ্ছে। আর নর্মাল অ্যানায়ন গ্যাপে কি হয়? অ্যাসিডের কোনো কিছু হয় না, বডিতে বাইকার্বনেটটা বের হয়ে যায়, সে কারণেই অ্যানায়ন গ্যাপটা এখানে নর্মাল থাকে। এখন আমরা যেটা বলেছিলাম যে নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিসের কারণে, অ্যানায়ন গ্যাপ নর্মাল, কথাটা খেয়াল করেন, অ্যানায়ন গ্যাপ নর্মাল, বাট এটা আরেকটা নাম কি ছিল? হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। কেন হাইপার ক্লোরেমিক? কারণ আমার যদি অ্যানায়ন গ্যাপটাকে নর্মাল হইতে হয়, নর্মাল যদি হয়, তাহলে আমার সোডিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট, আমি বলতেছি অ্যানায়ন গ্যাপ নর্মাল, আবার মেকানিজম বলতেছি বডিতে বাইকার্বনেটটা বের হয়ে যাচ্ছে, দ্যাট মিনস বাইকার্বনেট কমে যাচ্ছে। তো
তো বাইকার্বনেট যদি কমে যায়, আমার এই ইকুয়েশনটাকে নর্মাল রাখতে হলে ক্লোরাইডকে কি করতে হবে? ক্লোরাইডকে বাড়তে হবে। কাজে নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিসের ক্ষেত্রে মেকানিজম হচ্ছে বডি থেকে বাইকার্বনেট বের হয়ে যাওয়া। তো বাইকার্বনেট বের হয়ে গেলে তো অ্যানায়ন গ্যাপ বেড়ে যাওয়ার কথা, বাট অ্যানায়ন গ্যাপ তো বাড়ছে না। এই বাড়াটাকে প্রিভেন্ট করছে কে? ক্লোরাইড। ক্লোরাইড নিজেকে বাড়িয়ে দিচ্ছে। কাজেই অ্যানায়ন গ্যাপটাকে আমি নর্মাল পাচ্ছি, এদিক দিয়ে বাইকার্বনেটও কমে যাচ্ছে। তো ক্লোরাইড নিজেকে বাড়িয়ে দিয়ে গ্যাপটাকে সমান রাখছে, ইকুয়াল রাখছে। সেজন্যই নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিসের আরেকটা নাম হচ্ছে হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। কাজে আজকে থেকে আমরা এই নামটা আর মুখস্থ করে গন্ডগোল করব না। আমার নিজের অনেক গন্ডগোল লাগতো যে হাই অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিসের নামে কি হাইপারক্লোরেমিক অ্যাসিডোসিস। আসলে ব্যাপারটা তা না। আমরা যদি আবার একটু রিক্যাপিচুলেট করি, যে হাই অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিসের মেকানিজম হচ্ছে বডিতে অ্যাসিড তৈরি হয়ে অ্যাড হওয়া, আর নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের মেকানিজম হচ্ছে বডি থেকে বাইকার্বনেট বের হয়ে যাওয়া। এবং এই ইকুয়েশন অনুযায়ী বাইকার্বনেট যদি বের হয়ে যায়, বের হয়ে যেতে হলে আবার গ্যাপটাকে নর্মাল রাখতে হবে, ক্লোরাইডকে বাড়তে হবে। তো এর আরেকটা নাম হচ্ছে হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। কাজে এই দুইটা নাম আজকে থেকে আমাদের মুখস্থ, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস অ্যান্ড নর্মাল বা নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস অর হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। এখন আমি কারণে যাই। এটা একটু কমপ্লিকেটেড বললাম, পরে যখন আমরা পড়বো, বই পড়বো বা আমরা রিভিউ গুলো পড়বো, তখন আমাদের এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, বুঝে পড়লে একদম ক্লিয়ার। তারপর আসি হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, যেটা আমি বলেছিলাম যে মেটাবলিক হাই অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস হলে মেকানিজম হচ্ছে বডিতে অ্যাসিড অ্যাড হওয়া, মানে অ্যাসিড তৈরি হওয়া। তো কি কি ক্ষেত্রে অ্যাসিড তৈরি হয়? এক নাম্বার আসে মিথানল পয়জনিং। মিথানল পয়জনিং এ এখানে আলটিমেট মেটাবলিজম হয় ফর্মিক অ্যাসিড তৈরি হয়ে অ্যাসিডের মাত্রাটা বাড়িয়ে দেয়, আলটিমেটলি অ্যাসিড তৈরি হচ্ছে। ইউরেমিয়াতে অ্যাসিডের মাত্রা বাড়ে। তারপর ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, কিটো অ্যাসিড তৈরি হচ্ছে। ল্যাকটিক অ্যাসিডোসিস, যেটা হচ্ছে সেপটিক শকে হাইপোটেনশন হয়ে বডিতে অ্যানারোবিক মেটাবলিজম হয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। সেলিসাইলেট পয়জনিং, হ্যাঁ, সেখানে মানে অ্যাসিডোসিস তৈরি হচ্ছে। ইথিলিন গ্লাইকল, প্রতিটা জিনিসই বডিতে অ্যাসিড তৈরি করে। কাজেই হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের কারণগুলো আমরা এভাবে মনে রাখবো, যে যা দিয়ে অ্যাসিড তৈরি হয়। এখন এখানে একটা ফর্মুলা দিয়েছে বইয়ে, এটা হচ্ছে মাড পাইলস, মনে রাখার জন্য। মাড পাইলস, মাড মানে মিথানল, ইউরেমিয়া, ডিকে, প্যারালডিহাইড, আইসোনায়াজাইড, ল্যাকটিক অ্যাসিডোসিস, ইথিলিন গ্লাইকল, স্যালিসাইলেট, মাড পাইলস, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। দ্যাট মিন্স বডিতে অ্যাসিড তৈরি হয়ে অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে সে কি করতেছে? অ্যানায়ন গ্যাপটাও বাড়িয়ে দিচ্ছে, হাই অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস করছে। ঠিক আছে, তারপর আসি নরমাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস। নরমাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস মানে এখানে অ্যাসিডোসিসের মাত্রাটা অ্যাসিডোসিস। আমি কি দেখতেছি বাথরুমে? আমি তার দেখতেছি না। প্লিজ মাইক গুলো মিউট করেন। সে নিজে এসে আনমিউট হয় আবার কথা বলে। ও আল্লাহ, টায়ার্ড হয়ে গেছি। আচ্ছা, নরমাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস। নরমাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিসে কি হবে? এখানে বাইকার্বনেট বের হয়ে যাবে। তো বাইকার্বনেট বের হবে কিসে? আমরা জানি যে লুজ মোশন, ভমিটিং, ডায়রিয়া, তাই না? যেসব কারণে বাইকার্বনেট বের হয়ে যাবে। তো আমরা মনে রাখার জন্য একটা ফর্মুলা ইউজ করেছি, হার্ডআপ। হার্ডআপ মানে হাইপার এলিমেন্টেশন, যেমন এক্সেসিভ ভমিটিং বা কোনো ধরনের যদি কোলোস্টমি করা থাকে, অ্যালোস্টমি করা থাকে, সেই দিক দিয়ে বেশি বেশি বাইকার্বনেট বের হয়ে যাবে। তো বাইকার্বনেট বের হয়ে গেলে কি হবে? অ্যালকালি কমে যাচ্ছে, বডিতে অ্যাসিডোটিক এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে। কাজে এটাকে আরেকটা নাম বলা হয় হাইপার এলিমেন্টেশন। তারপর অ্যাসিটাজোলামাইড, মানে আমরা অ্যাসিটাজোলামাইড অনেক সময় ইউজ করি। তারপর আরটিএ, ডায়রিয়া, ইউরেটেরোসিগমোইডোস্টমি, প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি। কাজেই নরমাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস মানে বাইকার্বনেট বের হয়ে যাওয়া। বাইকার্বনেট বের হয়ে গেলে কি হয়? অ্যানায়ন গ্যাপটা নরমাল রাখতে হলে ক্লোরাইডকে বাড়তে হয়, তাই আরেকটা নাম হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। আমরা দুইটা ফর্মুলা পড়লাম, একটা হচ্ছে হার্ডআপ, এটা মনে রাখার জন্য মেনোমিক গুলো, আর এটা হচ্ছে মাড পাইলস। মাড পাইলস হচ্ছে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, হার্ডআপ হচ্ছে নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, এখন আমি পেলাম মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, নেক্সট যেতে হবে, যেই মেটাবলিক অ্যাসিডোসিসটাতে আমি পেলাম, একই কম্পেনসেশন হচ্ছে না হয়নি? কম্পেনসেশন হলে আমাকে কম্পেনসেশনের ফর্মুলাতে যেতে হবে। তো রেসপিরেটরির ক্ষেত্রে ফর্মুলাগুলো একটু কমপ্লিকেটেড ছিল, মেটাবলিকের ক্ষেত্রে অত কমপ্লিকেটেড না, ইজি একটা ফর্মুলা। যদিও এখানে বলা আছে যে মেটাবলিক অ্যাসিডোসিস মানে কি? বাইকার্বনেট কমে যাওয়া। তো প্রতি এক বাইকার্বনেট চেঞ্জ হওয়ার কারণে পিএইচ চেঞ্জ হবে 0.015। যেহেতু অ্যাসিডোসিস, পিএইচ কমবে। কাজে প্রতি এক বাইকার্বনেট কমার কারণে পিএইচ কমবে 0.015, এবং পিসিও2 এখানে কমবে। কারণ কি? পিসিও2 কেন কমবে? যেহেতু অ্যাসিডোসিস, পেশেন্ট হাইপারভেন্টিলেট করবে, হাইপারভেন্টিলেট করে সে পিসিও2 ওয়াশ আউট করে ফেলবে। কাজে পিসিও2 কমবে 1.2। অ্যালকালিসিস থেকে চলে আসছে, আমি পরে বলছি। কাজে এখানে হচ্ছে প্রতি 1 বাইকার্বনেট কমার কারণে পিএইচ কমবে 0.015, পিসিও2 কমবে 1.2। তো এটা আমরা একটা সহজ ফর্মুলা দিয়ে মনে রাখতে পারি।
এই ক্যালকুলেশনের দরকার হয় না। সহজ ফর্মুলাটা কি, আমরা জানি এখানে একটা কথা আছে, এক্সপেক্টেড পার্শিয়াল প্রেশার কার্বন ডাই অক্সাইড। আমরা জানি যে বডিতে যখন মেটাবলিক প্রবলেম শুরু হয়, মেটাবলিক অ্যাসিডোসিস বলেন বা অ্যালকালোসিস বলেন, মেটাবলিক প্রবলেমগুলো কম্পেনসেশন হয় হচ্ছে গিয়ে লাংস দিয়ে। তো যখনই একটা মেটাবলিক প্রবলেম শুরু হবে, বডি উইদিন সেকেন্ড সেটাকে কম্পেনসেট করার চেষ্টা করবে বাই হাইপো আর হাইপারভেন্টিলেশন। কাজে আমরা যখন মেটাবলিক প্যারামিটারের প্রবলেম পাবো, সাথে সাথে যে আমরা যে এবিজিটা টানবো, বডি এত র্যাপিডলি কারেকশন করা শুরু করে যে কিছু না কিছু লাংসের চেঞ্জ আসবেই। দ্যাট মিনস যখনই বাইকার্বনেটের চেঞ্জ পাবো আমরা, তখন পিসিও2 তে কিছু না কিছু চেঞ্জ আসবেই। তো ওই এক্সপেক্টেড পিসিও2 চেঞ্জ মানে কতটুকু পর্যন্ত আমরা মেনে নিব, সেই এক্সপেক্টেড পিসিও2 চেঞ্জ হচ্ছে আমরা হিসাব করে বের করব, যেই বাইকার্বনেটটা দেওয়া থাকবে তার সাথে 15 যোগ করব। তার মানে এখানে যে ফর্মুলাটা ছিল যে প্রতি 1 বাইকার্বনেট কমার কারণে পিসিও2 কমবে 1.2 এবং পিএইচ কমবে 0.015। তো এটা যদি আমাদের মনে নাও থাকে মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে, আমরা যদি এই থিওরিটুকু মনে রাখি যে মেটাবলিক অ্যাসিডোসিস মানে প্রবলেম ইন মেটাবলিক সিস্টেম, মেটাবলিকের কোনো প্রবলেম খুব র্যাপিডলি কারেকশন হয় রেসপিরেটরি দিয়ে। তো লাংস খুব দ্রুত পিসিও2 ওয়াশ আউট করে ফেলবে অথবা পিসিও2 রিটেনশন করাবে। তো পিসিও2 যে চেঞ্জটা হবে, সে এক্সপেক্টেড পিসিও2টা আমরা বের করব, এক্সপেক্টেড পিসিও2 ইকুয়াল টু বাইকার্বনেট প্লাস 15, দ্যাট ইজ বাইকার্বনেট যত দেওয়া থাকবে তার সাথে 15 যোগ করব, যেই ভ্যালুটা পাবো সেই ভ্যালুর মাঝে পিসিও2টা চেঞ্জ হবে। ঠিক আছে, এখন এই কথাটা তো আমি পরে আসতেছি। সাপোজ আমার এখানে আসি, এখানে যেমন পিএইচ দেওয়া আছে 7.28, প্রবলেম কি অ্যাসিডোসিস, মানে কি এটা অ্যাসিডোসিস। এখন আমাকে কারণ দেখতে হবে রেসপিরেটরি না মেটাবলিক। তো পিসিও2 আসি 30, আচ্ছা পিসিও2 30 একটু কমছে। নেক্সট আসি, নর্মালি কি হয়, পিসিও2 কমছে, রেসপিরেশন, এটা কি রেসপিরেটরি অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস কি না, কারণ পিএইচ তো 7.28, পিএইচ কিন্তু অ্যাসিডোটিক, বাট কার্বন ডাইঅক্সাইড কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এবং বাইকার্বনেটে আসি, বাইকার্বনেট কিন্তু অনেক কম, 16, নর্মাল রেঞ্জ হচ্ছে আমার 22 থেকে 26, তো বাইকার্বনেট অনেক কমে গেছে। দ্যাট ইজ আমার এই যে প্রবলেম পিএইচ 7.28 অ্যাসিডোসিস, কারণ কি মেটাবলিক অ্যাসিডোসিস। এখন আসি, আমরা জানি যে মেটাবলিক প্রবলেম যখন শুরু হবে, লাংস খুব দ্রুত কারেকশন করা শুরু করবে। তো সে কি করবে, যেহেতু অ্যাসিডোসিস, লাংস অ্যাসিডোসিসের কারণে পেশেন্ট হাইপারভেন্টিলেট করতে থাকবে। তো হাইপারভেন্টিলেট করতে করতে সে CO2 ওয়াশ আউট করে ফেলবে। তো কতটুকু ওয়াশ আউট করবে, এটাই আমরা এই ফর্মুলা দিয়ে মনে রাখবো যে এক্সপেক্টেড পিসিও2 কত হবে, এক্সপেক্টেড পিসিও2 হবে বাইকার্বনেট প্লাস 15। তো আমার এখানে বাইকার্বনেট কত দেওয়া আছে 16, এর সাথে 15 যোগ করব আমি। এটা 15টা কিন্তু ফিক্সড, মনে রাখার জন্য 15 কিন্তু ফিক্সড, এটা একটা ফর্মুলা। তো 16 প্লাস 15 কত হচ্ছে 31, তো 30 মোটামুটি কাছাকাছি। কাজেই আমার এক্সপেক্টেড পিসিও2 মোটামুটি রেঞ্জের মধ্যেই আছে। কাজে এটা কি অ্যাসিডোসিস, এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। বাট কম্পেনসেশন কি হয়েছে না, কম্পেনসেশন হয়নি, এটা কি আনকম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, এখন আসি এই কথাটাতে আসি, এখানে ছিল কি এক্সপেক্টেড পিসিও2 যদি আমার এই রেঞ্জের চেয়ে বেশি হয়, মানে কি কার্বন ডাইঅক্সাইড হওয়ার কথা যত, বাইকার্বনেটের সাথে 15 যোগ করলে যেই কার্বন ডাইঅক্সাইডটা হওয়ার কথা, এখন এই ভ্যালুটা যদি আমার যে পিসিও2 এবিজিতে দেওয়া থাকবে, এই এবিজি ভ্যালুটা যদি আমার এক্সপেক্টেড ভ্যালুর চেয়ে বেশি হয়ে যায় মানে কি কার্বন ডাইঅক্সাইড যত হওয়ার কথা ছিল, যেমন 30 হওয়ার কথা ছিল, কার্বন ডাইঅক্সাইড আমি পাচ্ছি 40 বা 50, তো এত তো পাওয়ার কথা না, তাহলে এত কার্বন ডাইঅক্সাইড কোথেকে আসলো? এটার একটাই আনসার যে এর পাশাপাশি একটা রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে। দ্যাট মিনস এখানে মিক্সড ডিসঅর্ডার আছে। মানে প্রথমে মেটাবলিক অ্যাসিডোসিস থেকে আমি এক্সপেক্টেড পিসিও2 একটা রেঞ্জ পর্যন্ত পাওয়ার কথা, পিসিও2 কমে যাওয়ার কথা। তো আমার হিসাব করে আমার যে এক্সপেক্টেড পিসিও2 পেলাম, আমি দেখলাম যে এই পিসিও2টা হিসাবের চেয়ে বেশি আছে। দ্যাট মিনস বডিতে কার্বন ডাইঅক্সাইড জমা হচ্ছে, যদিও মেটাবলিক অ্যাসিডোসিস, বাট বডিতে কার্বন ডাইঅক্সাইডও জমা হচ্ছে। তার মানে কি সাথে আরেকটা ডিজিজ আছে, যেহেতু কার্বন ডাইঅক্সাইড জমা হচ্ছে, আমরা জানি কার্বন ডাইঅক্সাইড জমা হওয়া মানে রেসপিরেটরি অ্যাসিডোসিস। কাজে এখানে মেটাবলিক অ্যাসিডোসিসের সাথে রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে, দুইটা ডিসঅর্ডার আছে। এখন আসি আরেকটা প্রবলেম, যেমন পিসিও2 আমি এক্সপেক্টেড হিসাব করব, যে বাইকার্বনেট দেওয়া আছে, সাপোজ এখানে দেওয়া আছে 16 সাথে 15 যোগ করে আমার 30 পাওয়ার কথা, বাট আমি 30 পেলাম না। আমার যে এক্সপেক্টেড ভ্যালুটা দেওয়া আছে, আমি তার ভ্যালুটা পেলাম তার চেয়ে কম, যেমন 30 পাওয়ার কথা আমি পেলাম গিয়ে হচ্ছে 24। তার মানে কি কার্বন ডাইঅক্সাইড আমার পিসিও2 যত হওয়ার কথা ছিল তার চেয়ে কম পাচ্ছি, তার মানে বডি বেশি বেশি ওয়াশ আউট করে ফেলছে। দ্যাট মিনস এর পাশাপাশি একটা অ্যাসোসিয়েটেড রেসপিরেটরি অ্যালকালোসিস আছে। কাজে এখানে দুটো ডিসঅর্ডার আছে।
কাজে আমার প্রথম প্রবলেম ছিল মেটাবলিক অ্যাসিডোসিস। আমি এখান থেকে এক্সপেক্টেড PCO2 বের করব। এক্সপেক্টেড PCO2 কিভাবে বের করব? বাইকার্বনেট প্লাস 15 15 অ্যাড করে। এক্সপেক্টেড PCO2 এর মানটা যদি আমার যে হিসাবে আছে তার চেয়ে বেশি হয়, তার মানে কার্বন ডাইঅক্সাইড বেশি জমা হচ্ছে, তখন বডিতে আরেকটা ডিসঅর্ডার আছে, দ্যাট ইজ রেসপিরেটরি অ্যাসিডোসিস। আর এক্সপেক্টেড PCO2 এর মানটা যদি যেই রেঞ্জটা আমি পাবো তার চেয়ে কম হয়, তাহলে বডিতে আরেকটা ডিসঅর্ডার আছে, সেটা হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। ঠিক আছে? তো PCO2 দেখে আমি ডিসাইড করে নিব যে মেটাবলিক অ্যাসিডোসিসের সাথে আমার সেকেন্ড ডিসঅর্ডার আছে কিনা। সেকেন্ড ডিসঅর্ডারটা আমি বের করব এক্সপেক্টেড PCO2 হিসেব করে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আসি। এই এবিজিটাতে কি ছিল? 7.28 অ্যাসিডেমিয়া, পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড 30, বাইকার্বনেট 16, তো 15-16 যোগ করলে 30, মোটামুটি রেঞ্জের মধ্যেই আছে। অক্সিজেনেশনটা অ্যাডিকুয়েট অক্সিজেনেশন, কাজে এখানে আনসার কি হচ্ছে আমার? অ্যাসিডোসিস প্রবলেম বাইকার্বনেটে, আনসার হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, মেটাবলিক অ্যাসিডোসিস ক্লিয়ার? আমাদের এবিজি মেইন ঝামেলাগুলো কিন্তু হয় মেটাবলিক অ্যাসিডোসিসে, কারণ বিশেষ করে মেটাবলিক অ্যাসিডোসিসের সাথেই অন্য প্রবলেমগুলো যুক্ত থাকে। যেমন মেটাবলিক অ্যাসিডোসিসের সাথে রেসপিরেটরি অ্যাসিডোসিস থাকতে পারে, ওটা আমি PCO2 দিয়ে বের করব। রেসপিরেটরি অ্যালকালোসিস থাকতে পারে, সেটাও PCO2 ভ্যালু কম দিয়ে বের করব। তারপর আবার মেটাবলিক অ্যাসিডোসিসের সাথে আমার অ্যানায়ন গ্যাপ বেশি থাকতে পারে, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, আবার নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস থাকতে পারে। কাজে মেটাবলিক অ্যাসিডোসিসটা যদি আমরা বুঝে ফেলি, সেক্ষেত্রে আমার এবিজি হিসেব করাটা খুব সহজ হয়ে যাবে। এবং বিশেষ করে FCPS এর অস্পি পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে কমপ্লিকেটেড এবিজি গুলো দেওয়া হয়। আর অ্যানায়ন গ্যাপের ব্যাপারটা কিন্তু রেসপিরেটরি সিস্টেমের সাথে ইউজুয়ালি থাকে না, মেটাবলিক অ্যাসিডোসিসের সাথে অ্যানায়ন গ্যাপ দিয়ে এবিজি গুলো অস্পিতে দেওয়া হয়। আমরা স্টেপ বাই স্টেপ গেলে ফুল আনসারটা করতে পারবো। ঠিক আছে, এই ম্যাডাম, একটা পর্যন্ত কোশ্চেন ক্লিয়ার? ছিল। হ্যাঁ শিওর, বলেন। ম্যাডাম, ওই আপনি যে বললেন সেকেন্ডারি অ্যালকালোসিস যদি হ্যাঁ কম থাকে, হ্যাঁ সেকেন্ডারি হ্যাঁ অ্যালকালোসিসটাই কি কম্পেনসেশন? না না, কম্পেনসেশন আসতেছে। কম্পেনসেশন হচ্ছে যে বডি যে ট্রাই করছে, হ্যাঁ, এই ট্রাই করলে সে রেঞ্জের মধ্যে থাকবে, সে তো রেঞ্জের মধ্যে থাকছে না। তার রেঞ্জের মধ্যে থাকলে ওই 30-এর মধ্যে থাকার কথা, যেটা 30 মানে 15 যোগ করে যেটা আমি পেতাম, দেখা যাচ্ছে কি ওই রেঞ্জ থেকে সরে আসছে। যদি রেঞ্জের মধ্যে থাকতো তাহলে আমরা কম্পেনসেশন বলতাম। কম্পেনসেশন কথাটা নেক্সট স্লাইডে আসতেছে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি ম্যাডাম, ক্লিয়ার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর আসি মেটাবলিক অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিসের কারণটা কি? এখানে বাইকার্বনেটটা বেড়ে যাওয়া। মেটাবলিক কম্পোনেন্ট মানে বাইকার্বনেট বেড়ে যাওয়া। তো বাইকার্বনেট বেড়ে যাবে কখন? যদি বডিতে অ্যাসিডটা কমে যায়। সরি, মেটাবলিক অ্যালকালোসিস মানে বাইকার্বনেট বেড়ে যাওয়া। হ্যাঁ ঠিক আছে, বাইকার্বনেট বেড়ে যাবে কখন? অ্যাসিডের মাত্রা যদি কমে যায়, অটোমেটিক্যালি বাইকার্বনেট বেড়ে যাবে। তারপর অথবা বডিতে ইটসেলফ বাইকার্বনেট তৈরি হচ্ছে, মানে ইনক্রিজ বেস। এটাকে কম্পেনসেশন কে করবে? মেটাবলিক পার্ট। কম্পেনসেশন হবে রেসপিরেটরি সিস্টেম দিয়ে। রেসপিরেটরি সিস্টেম কিভাবে কম্পেনসেশন করবে? হাইপোভেন্টিলেশন করে। মেটাবলিক অ্যাসিডোসিসের কম্পেনসেশন ছিল হাইপারভেন্টিলেশন, শ্বাস নিয়ে নিয়ে সে কার্বন ডাইঅক্সাইড বের করে দিত। আর মেটাবলিকে কি করবে? সে শ্বাস কম কম নিবে, কম কম নিয়ে সে কার্বন ডাইঅক্সাইডটাকে সে রিটেনশন করবে। কার্বন ডাইঅক্সাইড রিটেনশন করা মানে কি? বডিতে অ্যাসিডোটিক এনভায়রনমেন্টে ক্রিয়েট করা। সে অ্যাসিডোটিক এনভায়রনমেন্টে ক্রিয়েট করার জন্য হাইপোভেন্টিলেশন করবে, মানে এটা কম্পেনসেশনের পার্ট হিসেবে হাইপোভেন্টিলেশনটা আসবে। তারপরে সে একই ফর্মুলা আবারও বললাম, আবারও আসে, কারণ এটা বারবার আসবে, যে মেটাবলিক অ্যালকালোসিস মানে মেটাবলিক অ্যালকালোসিস অ্যাসিডোসিসটা বলেছিলাম। মেটাবলিক অ্যালকালোসিস মানে বাইকার্বনেট বেড়ে যাচ্ছে। তো বাইকার্বনেট প্রতি 1 বাড়ার কারণে পিএইচ বাড়বে 0.015 এবং PCO2 বাড়বে 0.75। ঠিক আছে, এখানে কিন্তু অ্যালকালোসিসে কিন্তু PCO2 বাড়ছে। কেন PCO2 বাড়ছে? কারণ বডিতে অ্যালকালোসিস। PCO2 বাড়া মানে পেশেন্টের বডিটাকে অ্যাসিডোটিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। বডি চাইবে বডিতে অ্যাসিডোসিস ক্রিয়েট করা, সেজন্য সে PCO2টাকে রিটেনশন করবে, মানে PCO2কে বাড়াবে কম কম শ্বাস নিয়ে। এখানে আমি ওই ফর্মুলা দিয়ে বের করব যে এক্সপেক্টেড PCO2 কত হবে, যেই বাইকার্বনেট ভ্যালুটা দেওয়া থাকবে তার সাথে আমি 15 যোগ করে নিব। ঠিক আছে, এক্সাম্পলে আসি। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে পিএইচ 7.49। প্রথমে যদি পিএইচ এর দিকে তাকাই, আমার এবিজিতে এটা অ্যালকালোসিস। অ্যালকালোসিসের কারণ কি? মেটাবলিক না রেসপিরেটরি? তো রেসপিরেটরি হলে কি হতো? PCO2 কম থাকার কথা। এখানে PCO2 কত? 44, মোটামুটি নর্মাল। কাজে এটা কজ রেসপিরেটরি না। মেটাবলিকে আসি, বাইকার্বনেট কত? বেশি আছে, 22 to 26, 26 এর চেয়ে বেশি আছে, 30 দেওয়া আছে। তো আমার এই এবিজিটাতে কি আছে? মেটাবলিক অ্যালকালোসিস। ঠিক আছে, পার্শিয়াল প্রেশার অক্সিজেন একটু কম আছে এখানে, 65। আচ্ছা, এখানে আসি 7.49 অ্যালকালোসিস, PCO2 নর্মাল।
বাইকার্বনেট 30, বাইকার্বনেট বেড়ে গেছে, আনসার হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। আচ্ছা, এখন কারণে আসি। মেটাবলিক অ্যালকালোসিসে এত ডিটেলস কারণে আমরা যাব না, কারণ এত ডিটেলস ইউজুয়ালি আমাদের পরীক্ষায় লাগে না। কেউ যদি পড়তে চায় আমি এটা পরের ক্লাসের শেষে আমি ডিটেলস এটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব। এখন শুধু আমরা একটু মুখস্থ করি। মেটাবলিক অ্যালকালোসিসের ক্ষেত্রে দুটো ভাগ ছিল, ক্লোরাইড সেনসিটিভ অ্যান্ড ক্লোরাইড ইনসেনসিটিভ। তো এটা শুধু একটু মনে রাখি যে ভলিউম কন্ট্রাকশন মানে কোনো কারণে যদি বডিতে ভলিউমটা কমে যায়, হাইপোভলিউমিয়া হয়, যেমন ভমিটিং হতে পারে, গ্যাস্ট্রিক সাকশন, তারপর এক্সেসিভ ডায়াবেটিক ইউজ, আর তারপর কুশিং সিনড্রোম, কন সিনড্রোম, এই কারণগুলোতে আমরা মেটাবলিক অ্যালকালোসিস পেতে পারি। মানে ভমিটিং, ডায়াবেটিক্স ইউজ, গ্যাস্ট্রিক সাকশন, বারবার রিপিটেড এনজি সাকশন দিলে হয় কুশিং সিনড্রোম, কন সিনড্রোম। তো এখানে দুটো ভাগ করা হয়েছে, ক্লোরাইড সেনসিটিভ অ্যান্ড ক্লোরাইড ইনসেনসিটিভ। তো এটা কিভাবে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে ইউরিনারি ইলেক্ট্রোলাইট করতে হবে, করে ক্লোরাইডের মাত্রাটা দেখতে হবে। যদি ক্লোরাইড লেস দেন 20 হয় তাহলে ক্লোরাইড সেনসিটিভ, আর ক্লোরাইড লস যদি মোর দেন 20 হয় ক্লোরাইড ইনসেনসিটিভ। এটা ডিটেলস ব্যাখ্যা আছে, তো এই ক্লাসে আমি ব্যাখ্যাটা যাব না, ব্যাখ্যাতে গেলে গন্ডগোল লেগে যাবে এখনই। এটা সবার এটা আসলে লাগেও না ওরকম। এখন আসি যে সবাই একটা কথা বারবার জানতে যাচ্ছে, এটা হচ্ছে কম্পেনসেশন। আসলে কম্পেনসেশন কথাটা কার ক্ষেত্রে প্রযোজ্য? কম্পেনসেশন কথাটা প্রযোজ্য হচ্ছে প্রাইমারি ডিসঅর্ডারের ক্ষেত্রে। কারণ প্রাইমারি ডিসঅর্ডার মানে বডিতে একটা প্রবলেম আছে, আমার বডির নর্মাল ফিজিওলজি দিয়ে সেটাকে সে নর্মালাইজ করার চেষ্টা করছে। এই যে চেষ্টা করাটা, এটাকে বলে কম্পেনসেশন। তো এই চেষ্টা করতে গিয়ে বডি কখনো কম্পেনসেট করতে পারে, কখনো পারে না, বাট বডি কখনো ওভার কম্পেনসেশনে যেতে পারে না। ওভার কম্পেনসেশন যখন হয়ে যাবে, ওভার কম্পেনসেশন কথাটা কখন আসবে, যখন আমার যে হিসেবগুলো আমি যে বারবার করছি প্রতি 10-এর জন্য এতবারে, এই হিসেবের রেঞ্জ থেকে বেড়ে যাচ্ছে জিনিসটা, হিসেবটা। তো বেড়ে যাওয়া মানে আরেকটা কোনো ডিসঅর্ডার এখানে আছে, যে কারণেই ওভার কম্পেনসেশন হয়ে আছে। কাজে আবারও বলি, কম্পেনসেশন কথাটা প্রযোজ্য সিঙ্গেল ডিসঅর্ডারের ক্ষেত্রে, যেখানে বডি ট্রাই করবে ওই একটা ডিসঅর্ডারকে ঠিক করে ফেলতে। সে কখনো ঠিক করতে পারবে, কখনো সে পারবে না। যখন সে পেরে যাবে ওটা হবে ফুল কম্পেনসেশন, যখন সে ট্রাই করবে সেটা হচ্ছে পার্শিয়াল কম্পেনসেশন। ঠিক আছে, এখন আসি কম্পেনসেশন কি। রুল অফ কম্পেনসেশন ইজ অ্যাপ্লাইড টু নো ইজ ইট এ সিম্পল ডিসঅর্ডার ও মিক্সড ডিসঅর্ডার। মানে কম্পেনসেশনটা অ্যাপ্লাই করে আমি দেখবো যেটা কি সিম্পল ডিসঅর্ডার। যদি সে কম্পেনসেশন করে ফেলে বা পার্শিয়াল কম্পেনসেশনে থাকে বা হিসেবের মধ্যে থাকে, তাহলে এটা একটা ডিসঅর্ডার। বাট যদি দেখা যায় যে না, রেঞ্জের মধ্যে, কম্পেনসেশন রেঞ্জের মধ্যে আমার এবিজিটা নাই, তখন এখানে আমার চিন্তা করতে হবে এটা মিক্সড ডিসঅর্ডার থাকতে পারে এখানে। ঠিক আছে, এই জন্য আমার কম্পেনসেশনটা দরকার টু আইডেন্টিফাই যে সিম্পল ডিসঅর্ডার নাকি মিক্সড ডিসঅর্ডার। এখন আসি কম্পেনসেশনের টার্মগুলো কি কি। একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেশন। অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেশন মানে কি, সে ঠিক মতো কম্পেনসেশন করে ফেলছে, দ্যাট মিনস এটা অনলি ওয়ান প্রাইমারি ডিসঅর্ডার ছিল। তারপর ওভার কম্পেনসেশন, যেটা আবারও বলছি যে বডি কখনো ওভার কম্পেনসেশন করতে পারে না, ওভার কম্পেনসেশন করতে পারে না, তার মানে এখানে আরেকটা ডিজিজ আছে, তখনই আমরা মিক্সড ডিসঅর্ডার গুলো পাবো। নেক্সট আসি আন্ডার কম্পেনসেশন, মানে বডি এখনো কম্পেনসেশন করতে পারে নাই। কেন পারে নাই? কারণ বডিতে অন্য কোনো প্রবলেম আছে। যেমন সাপোজ দ্য বডি ইজ আনএবল টু কম্পেনসেট ডিউ টু লাং অর কিডনি কম্প্রোমাইজ। সাপোজ একটা পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে, যেমন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হচ্ছে বা ল্যাকটিক অ্যাসিডোসিস হচ্ছে। এখন সেই পেশেন্টটা যদি সিওপিডি থাকে, সিওপিডি থাকলে সে তো বেশি বেশি শ্বাস নিতে পারবে না, কারণ আমরা জানি যে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস মানে হাইড্রোজেন আয়নের মাত্রাটা বেড়ে যাওয়া। তো এটাকে কি করবে, মেটাবলিক অ্যাসিডোসিসকে কম্পেনসেট করবে হাইপার ভেন্টিলেট করে, সে বেশি বেশি শ্বাস নিয়ে বডিতে অ্যাসিডটা বের করে দেওয়ার চেষ্টা করবে। তো যদি সিওপিডি পেশেন্ট থাকে বা কাইফোস্কোলিসিসের পেশেন্ট থাকে, সে তো বেশি বেশি শ্বাস নিতে পারবে না, বা ওবেস পেশেন্ট থাকে, তখন আলটিমেটলি কি হবে, কম্পেনসেশন তো বডি লাংস ঠিক মতো করতে পারবে না, সেই কারণে আন্ডার কম্পেনসেশনটা হবে। অথবা এমন সময় এবিজিটা করে ফেলছি, বডি এখনো টাইম পায় নাই কম্পেনসেশন করে ফেলার, কাজেই ইনসাফিসিয়েন্ট টাইম টু কম্পেনসেট। আরেকটা কি হতে পারে, অ্যানাদার প্রাইমারি ডিসঅর্ডার দ্যাট ওয়ার্কস এট সেম ডিরেকশন ডিসঅর্ডার। মানে আরেকটা ডিসঅর্ডার আছে এবং সেইটা সেম ডিরেকশন ডিসঅর্ডার। যেমন মেটাবলিক অ্যাসিডোসিস যদি থাকে, মেটাবলিক অ্যাসিডোসিস আছে, সে পিএইচটাকে কমাচ্ছে, আবার তার পাশাপাশি রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যাড হয়েছে এসে, সেও পিএইচটাকে কমাচ্ছে। তো দুইটা মিলে যখন পিএইচটাকে কমাইতে থাকবে, তখন বডি আর ট্রাই করে নর্মালে আনতে পারবে না। সে কারণে আন্ডার কম্পেনসেশন কখন হতে পারে, একটা হচ্ছে যে বডি পারছে না, কম্পেনসেটরি যে জায়গাটা সেখানে বডিতে প্রবলেম আছে, যেমন সিওপিডি পেশেন্ট হাইপারভেন্টিলেট করতে পারবে না, আবার যেমন সিকেডি পেশেন্ট কিডনি ঠিক মতো কাজ করবে না, সেও কম্পেনসেশনে যাইতে পারবে না। আবার জাস্ট এবিজিটা টেনে ফেলছি প্রবলেম হওয়ার সাথে সাথে, টাইম এখনো পায় নাই বডি। আরেকটা হচ্ছে দুইটা ডিসঅর্ডার আছে, একটা আরেকটাকে বেশি বেশি কমিয়ে দিচ্ছে বা বেশি বেশি পিএইচটাকে বাড়িয়ে দিচ্ছে।
তখন আন্ডার কম্পেনসেশন হবে। বাট আইদার অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেশন হবে অথবা আন্ডার কম্পেনসেশন হবে, বাট নেভার বি ওভার কম্পেনসেশন। ওভার কম্পেনসেশন হওয়া মানে এখানে আরেকটা ডিসঅর্ডার আছে। এখন আসি কম্পেনসেশন অকার্স ইন ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে রেসপিরেটরি অ্যাসিডোসিস অর অ্যালকালোসিস কম্পেনসেশন হবে বাই মেটাবলিক প্যারামিটার, আর মেটাবলিক অ্যাসিডোসিস অর অ্যালকালোসিস কম্পেনসেশন বাই রেসপিরেটরি প্যারামিটার। দ্যাট ইজ আমরা জানি যে রেসপিরেটরি ক্ষেত্রে কম্পেনসেশন হয় কিডনি দিয়ে এবং বাফার দিয়ে, সেজন্য অ্যাকিউটলি করবে বাফার, ক্রনিক্যালি করবে কিডনি, সেজন্য অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস হয় এন্ড ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়। বাট মেটাবলিকের ক্ষেত্রে আমরা জানি কম্পেনসেশন হয় লাংস দিয়ে, লাংস খুব দ্রুত করে ফেলে, সেজন্য এটা অলওয়েজ অ্যাকিউট, এখানে অ্যাকিউট ক্রনিক ভাগ নাই। এখন রেসপিরেটরিতে কি হয়, রেসপিরেটরি অ্যাসিডোসিস এন্ড রেসপিরেটরি অ্যালকালোসিস কম্পেনসেশন ইন টু ফেজ। প্রথমে আসে বাফারিং বডি বাফার সিস্টেম, তারপরে আসে কিডনি, সেজন্য অ্যাকুটলি হবে বডি বাফার দিয়ে, সেটা অ্যাকুট রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিস, আর ক্রনিক্যালি হবে কিডনি দিয়ে, সে কারণে ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস এন্ড অ্যালকালোসিস। আর রেনাল কম্পেনসেশনটা কি দেওয়া হয়, সে বাইকার্বনেটকে সে রিটেনশন করতে পারে অথবা এক্সপ্রেশন করতে পারে এবং একই সাথে হাইড্রোজেন আয়নকে করতে পারে। তো আমরা এই জিনিসটা আবার ডিটেলসে বলা আছে যে ইন অ্যাকুট রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে হোল বডি বাফার সিস্টেমটা দ্রুত চলে আসে, আর ক্রনিকের ক্ষেত্রে রেনাল কম্পেনসেশন। এখন আসি টাইপস অফ কম্পেনসেশন। টাইপগুলো কি কি? একটা হচ্ছে নো কম্পেনসেশন, মানে কোনো কম্পেনসেশন হয় নাই, আমি মাইবিজিটা টানছি, কোনো কম্পেনসেশন পাইনি। এটা কিভাবে ডিটেক্ট করব? এখন এ বিজিটাতে আসি, পিএইচ কি হবে 7.23, বাইকার্বনেট কত 15, মানে কি অ্যাসিডোসিস মেটাবলিক অ্যাসিডোসিস, বাট পিসিও2 কত আছে 40, পিসিও2 এখনো কিছুই হয় নাই, মানে সে যেহেতু প্রবলেমটা মেটাবলিক, কম্পেনসেশন হবে লাংস দিয়ে, তো লাংস এখনো 40-তে আছে, মানে পিসিও2 এখনো 40-তে আছে, দ্যাট মিনস এখনো লাংস কম্পেনসেশন শুরু করে নাই, কাজেই যেহেতু পিএইচটাও নর্মাল হয় নাই, কাজে এটাকে কি বলবো আমরা আনকম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস। কাজে নো কম্পেনসেশন বা আনকম্পেনসেশন, এটার কি কি পাই আমরা এখানে, পিএইচ রিমেন অ্যাবনর্মাল, যেই কারণে পিএইচটা অ্যাবনর্মাল হয়েছিল, মেটাবলিক প্রবলেমের কারণে পিএইচটা অ্যাবনর্মাল হয়েছিল, পিএইচ এখন অ্যাবনর্মালি আছে, and the other parameter will remain normal. other parameter will remain normal মানে other parameter কে যে কম্পেনসেশন করবে, পিসিও2 এখানে কম্পেনসেশন করবে, সে এখনো নর্মালি আছে, মানে সে এখনো তার কাজ করা শুরু করে নাই, সে কমে নাই বাড়েও নাই, যে পিএইচটাকে চেঞ্জ করবে, or has made no attempt to help normalize the pH, মানে সে এখনো নর্মাল আছে অথবা কোনো চেষ্টা করে নাই। তার মানে কি আনকম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিসে কি পাবো, পিএইচটা অ্যাবনর্মাল পাবো, প্রাইমারি প্রবলেমটা তো আছেই, সাথে কম্পেনসেটরি প্রবলেমটা নর্মাল পাবো। এটা সহজভাবে মনে রাখার জন্য নো কম্পেনসেশনে কি হয়, পিএইচ অ্যাবনর্মাল, প্রাইমারি প্যারামিটার অ্যাবনর্মাল, মানে যে প্রাইমারি কজ, দ্যাট ইজ এখানে আছে কি মেটাবলিক অ্যাসিডোসিস, বাট কম্পেনসেটরি প্যারামিটার স্টিল নর্মাল, কম্পেনসেটরি প্যারামিটার এখনো কাজ করা শুরু করে নাই, কম্পেনসেটরি প্যারামিটার কি হবে, অপোজিট ডিরেকশন হবে, বাইকার্বনেটের জন্য পিসিও2 আসবে, পিসিও2 আমরা নরমাল পাই, কাজে এটা হচ্ছে নো কম্পেনসেশন। নো কম্পেনসেশন এই তিনটা জিনিস আমরা পাবো। তারপর আসি পার্শিয়াল কম্পেনসেশন। পার্শিয়াল কম্পেনসেশনে কি হবে, বডি অলরেডি স্টার্ট করে দিছে কম্পেনসেশন করা, কাজে এখানে কি হবে পার্শিয়াল, মানে পিএইচ এখনো কিন্তু নরমাল হয় নাই, পিএইচ স্টিল অ্যাবনর্মাল, and the other parameter is also abnormal. other parameter মানে কি যে প্রাইমারি কজ, যেই কারণে পিএইচটা চেঞ্জ হয়েছিল, যেমন এখানে পিএইচ কত 7.62, পিসিও2 কত 27, কাজে এখানে পিএইচটা এখন অ্যাবনর্মাল, রেসপিরেটরি অ্যালকালোসিস এখানে, পিসিও2 এখানে অ্যাবনর্মাল, প্রাইমারি প্যারামিটারটা অ্যাবনর্মাল, পিএইচ অ্যাবনর্মাল, এবং বাইকার্বনেটে আসি, এখানে বাইকার্বনেটটা কত 17 এখানে, তাই না, এখানে বাইকার্বনেট 17, বাইকার্বনেটে কি নর্মাল রেঞ্জে নাই, কিন্তু সে কিন্তু কমা শুরু করে দিছে, যেহেতু রেসপিরেটরি অ্যালকালোসিস সে কমে অ্যালকালিটা বের করা শুরু করে দিছে, কাজেই সে কি সে অ্যাটেম্পট নিচ্ছে নর্মালাইজেশনে আসার, কাজেই এই কথাটাতে আবার আসি, পিএইচ ইজ স্টিল অ্যাবনর্মাল and the other parameter is also abnormal and are in an attempt to help normalize the pH, সে পিএইচটাকে নরমাল করা ট্রাই করছে। এখন এটাকে আমরা সহজভাবে মনে রাখতে পারি কি, যখন আমরা প্রাইমারি প্যারামিটার অ্যাবনর্মাল পাবো, পিএইচ অ্যাবনর্মাল পাবো, কম্পেনসেটরি প্যারামিটার অ্যাবনর্মাল পাবো, তিনটাই যখন অ্যাবনর্মাল পাবো তখন আমরা এটাকে বলবো পার্শিয়াল কম্পেনসেশন, দ্যাট ইজ পিএইচ অ্যাবনর্মাল, প্রাইমারি প্যারামিটার অ্যাবনর্মাল অ্যান্ড কম্পেনসেটরি প্যারামিটার অলসো অ্যাবনর্মাল। কেন কম্পেনসেটরি প্যারামিটার অলসো অ্যাবনর্মাল, কারণ সে নিজেকে চেঞ্জ করে পিএইচটাকে নর্মালাইজ করতে চাইবে,
এখানে বাইকার্বনেট কমে যেতে চাইবে। বাইকার্বনেট কমে যাওয়া মানে কি, বডিতে অ্যাসিড এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। সে বডিতে অ্যাসিড এনভায়রনমেন্ট ক্রিয়েট করে এই যে রেসপিরেটরি অ্যালকালোসিসটা আছে এটাকে সে নর্মাল করার চেষ্টা করবে। কাজেই পার্শিয়াল কম্পেনসেশন মানে 3টা প্যারামিটার অ্যাবনর্মাল। ঠিক আছে, এখন আসি ফুল কম্পেনসেশন। প্রথমে তো কম্পেনসেশন করা শুরু হয় নাই, কাজে পিএইচ অ্যাবনর্মাল ছিল এবং আনকম্পেনসেশন ছিল, যে প্যারামিটারটা কম্পেনসেশন আসবে সেও নর্মাল ছিল। তারপর পার্শিয়াল কম্পেনসেশন কি, সে কম্পেনসেশন করার ট্রাই করছে, ট্রাই করতে গিয়ে পিএইচ যেহেতু তখনও নর্মাল করতে পারে নাই, কাজে পিএইচ অ্যাবনর্মাল ছিল, প্রাইমারি প্যারামিটার অ্যাবনর্মাল ছিল, কম্পেনসেটিভ প্যারামিটার অ্যাবনর্মাল ছিল, তিনটাই অ্যাবনর্মাল ছিল। সেটা ছিল পার্শিয়াল কম্পেনসেশন। এখন আসি ফুল কম্পেনসেশন। তো ফুল কম্পেনসেশনে এসে কি হবে, যে এই যে আমার প্যারামিটারটা চেঞ্জ হওয়া শুরু হয়েছিল, সে করবে কি পিএইচটাকে নর্মাল করে ফেলবে। কাজে পিএইচটাকে আমরা নর্মাল পাবো, বাট বাকি যে প্যারামিটারগুলো ছিল সেই দুইটা আমার অ্যাবনর্মাল থাকবে। কিভাবে থাকবে আমি বলি, পিএইচ ইজ নর্মাল as the other value is abnormal and has successfully normalizing the pH. এক্সাম্পলে আসি, 7.38 পিএইচ নর্মাল, আমার নর্মাল রেঞ্জে আছে। বাইকার্বনেট কত, 15, কার্বন ডাইঅক্সাইড কত, 30। আমার প্রাইমারি প্রবলেম ছিল মেটাবলিক অ্যাসিডোসিস, সাথে বাইকার্বনেটও 30, রেঞ্জের মধ্যেই কিছু কিন্তু আছে। এক্সপেক্টেড পিসিও2 কত হওয়ার কথা আমার আগের ফর্মুলা অনুযায়ী, বাইকার্বনেট 15 প্লাস 15 30, কাজে নর্মাল রেঞ্জেই আছে। এবং এটা যে মানে পিসিও2 ওয়াশ আউট হয়ে গিয়ে 35 থেকে নেমে কমে আসছে 30, মানে পিসিও2 ওয়াশ আউট হয়েছে। কেন, মেটাবলিক অ্যাসিডোসিস ছিল, পিসিও2 ওয়াশ আউট হয়ে সে চাচ্ছে এই পিএইচটাকে নর্মাল করতে, মানে এই যে মেটাবলিক অ্যাসিডোসিসটাকে কারেকশন করতে, কারেকশন সে করে ফেলছে কিন্তু, কাজে ফুল কম্পেনসেশন হয়ে গেছে। কাজে ফুল কম্পেনসেশনে কি পাবো, পিএইচটা নর্মাল পাবো, আদার দুইটা প্যারামিটার আমি অ্যাবনর্মাল পাবো। তো এটা মনে রাখার জন্য কি, পিএইচ নর্মাল, প্রাইমারি প্যারামিটার অ্যাবনর্মাল, অলসো কম্পেনসেটিভ প্যারামিটার অ্যাবনর্মাল। ঠিক আছে, তো আমি একটু সিকুয়েলে যদি চিন্তা করি, প্রথমে একটা প্রবলেম ছিল, সাপোজ মেটাবলিক অ্যাসিডোসিস, এটাকে কম্পেনসেট করবে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডটা তখনও কম্পেনসেশন শুরু করে নাই, পিএইচও অ্যাবনর্মাল, প্রাইমারি প্যারামিটার অ্যাবনর্মাল, বাট পিসিও2 নর্মাল, মানে সে এখনো কাজ করা শুরু করে নাই, সেটা হচ্ছে আনকম্পেনসেটেড। তারপরে গিয়ে যে কম্পেনসেশন করবে সে ট্রাই করা শুরু করছে, মানে সে তার নর্মাল ভ্যালু থেকে সরে আসতেছে, তখন পিএইচ অ্যাবনর্মাল পাবো, প্রাইমারি প্যারামিটার অ্যাবনর্মাল পাবো, কম্পেনসেটিভ প্যারামিটার অ্যাবনর্মাল পাবো, তিনটে অ্যাবনর্মাল পাবো। এটা হচ্ছে পার্শিয়াল কম্পেনসেশন। আর ফুল কম্পেনসেশন এসে কি হবে, বডি ট্রাই করে ফেলতেছে পিএইচটাকে নর্মাল করতে এবং আলটিমেটলি করে ফেলছে, কাজে পিএইচ এখানে নর্মাল হয়ে যাবে, বাট দুইটা প্যারামিটারই তো অ্যাবনর্মাল থাকবে, কারণ যেটা প্রাইমারি প্রবলেম ছিল সে তো প্রবলেমই, তাকে কম্পেনসেট করতে গিয়ে আদার প্যারামিটারটা অ্যাবনর্মাল হয়ে গেল, কাজে দুইটা প্যারামিটার তখন অ্যাবনর্মাল থাকবে। আচ্ছা, এখন আসি যে আমি একটু একটা স্লাইডে নিয়ে আসছিলাম, নো কম্পেনসেশনে কি হচ্ছে, পিএইচ অ্যাবনর্মাল, প্রাইমারি প্যারামিটার অ্যাবনর্মাল, বাট কম্পেনসেটিভ প্যারামিটার তখনও কিছু হয় নাই। পার্শিয়াল কম্পেনসেশনে কি আসতেছে, পিএইচ অ্যাবনর্মাল, প্রাইমারি প্যারামিটার অ্যাবনর্মাল এবং কম্পেনসেটিভ প্যারামিটার অ্যাবনর্মাল হওয়া শুরু হয়েছে, কাজে তিনটে আমি অ্যাবনর্মাল পাবো। এটা হচ্ছে পার্শিয়াল কম্পেনসেশন। আর ফুল কম্পেনসেশনে কি আসতেছে, ফুল কম্পেনসেশনে গিয়ে আমার পিএইচটা নর্মাল হয়ে যাবে, বাট এই যে দুইটা অ্যাবনর্মাল ছিল দুইটা তখন অ্যাবনর্মাল থাকবে। ঠিক আছে, এখন এইটুকু আমার হিসেবের মধ্যেই কিন্তু থাকবে, যখন আমি এই হিসেবটা থেকে বাইরে চলে যাব, দেখবো যে হিসেব হলো কিন্তু মিলছে না, তখনই এটাকে আমরা ওভার কম্পেনসেশন বলবো। দ্যাট মিনস এখানে আরেকটা ডিসঅর্ডার আছে, কোন ডিসঅর্ডারে এসে প্রবলেম করছে সেটা আমরা বের করব, তখন হয়ে যাবে মিক্সড ডিসঅর্ডার। কাজে কম্পেনসেশন ব্যাপারটা কিন্তু সিঙ্গেল ডিসঅর্ডারের সাথে, আমি আবারও বলছি সিঙ্গেল ডিসঅর্ডারের সাথে বা সিম্পল ডিসঅর্ডারের সাথে বা প্রাইমারি ডিসঅর্ডারের সাথে, কারণ বডিতে একটা প্রবলেম হচ্ছে, প্রবলেমটাকে বডি কম্পেনসেট করে পিএইচটাকে নর্মাল করার চেষ্টা করছে, দিস ইজ কম্পেনসেশন। এই কম্পেনসেশনটারই আবার তিনটা মোড আছে, নো কম্পেনসেশন, পার্শিয়াল কম্পেনসেশন অ্যান্ড ফুল কম্পেনসেশন। নো কম্পেনসেশন অ্যান্ড পার্শিয়াল কম্পেনসেশনে পিএইচ অ্যাবনর্মাল থাকবে, ফুল কম্পেনসেশনে গিয়ে পিএইচ নর্মাল হয়ে যাবে। ঠিক আছে, আর এই হিসাবটা আমরা কিভাবে বের করব, কতটুকুর জন্য কতটুকু চেঞ্জ হয়েছে, ওই যে আমাদের এই বক্সটা যেটা আমি বারবার দেখাই, ওই বক্সটা মুখস্থ রাখতে হবে যে কত জন্য কত চেঞ্জ হয়, এটা মাথায় ঢুকিয়ে নিলে আমার হয়ে যাবে। তো এবিজির যে ফর্মুলাগুলো আছে এগুলো যদি আমরা একটা জাস্ট কয়েকটা ফর্মুলা আছে, যেমন প্রথমে আমরা এবিজি রেঞ্জগুলো, নর্মাল ভ্যালুটা একটা কাগজে লিখবো, ওই বক্সটা একটা কাগজে লিখবো, সাথে এক্সপেক্টেড পিসিও2 কত হয় মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে ওইটা একটা লিখবো। এই 4-5টা ফর্মুলা প্লাস এনআয়ন গ্যাপটা কিভাবে বের করা হয়, এই কয়েকটা ফর্মুলা যদি আমরা বারবার পড়ি সেক্ষেত্রে আমাদের এবিজি ইন্টারপ্রিটেশন কখনোই ভুল হবে না। এবং এই যে ফর্মুলাগুলো কিভাবে আসলো, কোনটার সাথে কি আসলো, এটা যদি আমরা বুঝে পড়ি সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে আর এবিজি পড়তে গেলে আশা করি প্রবলেম হবে না। ঠিক আছে, এখন আসি দুইটা টার্ম, এটা আমাদের প্রায়ই গন্ডগোল লাগে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন।
ম্যাডাম এক্সপেক্টেড PaCO2 তে একটা ফর্মুলা আছে 15 যোগ করে, এক্সপেক্টেড হ্যাঁ বাইকার্বনেটের কোনো ফর্মুলা আছে? কোনটা? হ্যাঁ ওটা বাইকার্বনেট স্পেস থেকে বের করতে হয়, কিন্তু ওটা ইউজুয়ালি আমাদের হিসেবে লাগে না। এবিজি যে প্যারামিটার গুলো আছে ওটা বাইকার্বনেট গ্যাপে আসে, ওইটা আমরা আচ্ছা মিক্স ডিসঅর্ডারে আসবো। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম। এই পর্যন্ত স্টেপগুলো ক্লিয়ার হয়েছে? কম্পেনসেশন নিয়ে যার একটু প্রবলেম ছিল জিজ্ঞেস করেছিলেন। জি ম্যাম, ক্লিয়ার। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। কাজে কম্পেনসেশনটা গেল। এখন আসি, আমরা দুইটা টার্ম প্রায় ইউজ করি, টার্ম দুটো হচ্ছে কারেক্টেড এবিজি অ্যান্ড কম্পেনসেটেড এবিজি। কারেক্টেড এবিজিটা কি? কারেক্টেড এবিজি হচ্ছে যে একটা ডিসঅর্ডার ছিল, আমি ট্রিটমেন্ট দিয়ে ফেলছি, ট্রিটমেন্ট দিয়ে এবিজিটাকে নর্মাল বানায় ফেলছি। সাপোজ মেটাবলিক অ্যাসিডোসিস ছিল, আমি এবিজিতে মেটাবলিক অ্যাসিডোসিস পেলাম, আমি তাকে ট্রিটমেন্ট দিলাম, সাপোজ ওডি বাই কার্ভ দিলাম, দেওয়ার পর আমি আধা ঘন্টা পরে আবার একটা এবিজি করলাম। অথবা একটা পেশেন্টের দেখলাম যে রেসপিরেটরি অ্যাসিডোসিস হচ্ছে, PCO2 বেশি, আমরা তাকে অক্সিজেন দিলাম, দেওয়ার পরে তার প্রবলেমটা সলভ হয়ে গেল। তো এই যে এবিজিটাকে আমি কারেকশন করে ফেললাম, এই টার্মটাকে বলা হয় কারেক্টেড এবিজি। ঠিক আছে, মানে এটা a corrected blood gas disorder is one in which the pH return to normal range by altering the component primarily affected। যেই প্রবলেমটা হয়েছিল সেটাকে আমি ঠিক করে ফেললাম, ট্রিটমেন্ট দিয়ে ফেললাম, এটা হচ্ছে আর্টিফিশিয়ালি করা, এটাকে বলে কারেক্টেড এবিজি। আর কম্পেনসেটেড এবিজি মানে যেটা বডি করছে, এটা কিন্তু আমরা করছি না, বডি তার নিজস্ব মেকানিজমে পিএইচটাকে নর্মাল করা ট্রাই করছে, এটা হচ্ছে কম্পেনসেটেড এবিজি। A compensated blood gas disorder is one in which the pH return to normal range by altering the component not primarily affected। মানে যেটা কি দিয়ে করছে, কম্পেনসেটিভ প্যারামিটার দিয়ে করছে, সে তো আর প্রাইমারিলি এফেক্টেড না। যেমন মেটাবলিক অ্যাসিডোসিসে প্রাইমারিলি এফেক্টেড কে? বাইকার্বনেট, একে কম্পেনসেট করছে PCO2। মানে বডি তার নিজস্ব ওয়েতে ডিসঅর্ডারটাকে কারেকশন করছে, কাজে এটাকে বলে কম্পেনসেটেড এবিজি। একটা হচ্ছে কারেক্টেড এবিজি, একটা হচ্ছে কম্পেনসেটেড এবিজি। ঠিক আছে, এই দুটো টার্ম আমরা একটু মনে রাখি, কারণ এই টার্মগুলো ইউজ হয় অনেক সময় আমরা বুঝতে পারি না। আচ্ছা, আমি অনেক দ্রুত কথা বলি তো নর্মালি, এখন ওরা কি আমার কথা বুঝতে পারতেছে কিনা আল্লাহ জানে। আমি অনেক ট্রাই করতেছি একটু আস্তে আস্তে কথা বলার, তারপর কিভাবে জানি দ্রুত হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এটা ম্যাডাম শেষ বুঝা করতে যাচ্ছে? পারবো না। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। এই তুমি কি মুসান্নার ভাই নাকি? কথাটা মুসান্নার ভাইয়ের মতো লাগতেছে। আচ্ছা ম্যাডাম। এ মাইশাম? জি ম্যাডাম, জি 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 আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আসি, এই এক্সাম্পলটাতে কি আছে? জি। pH 7.3, পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড 30, বাইকার্বনেট কত? 16। তো আমি প্রথম প্রবলেম কি, এখানে pH 7.3 মোটামুটি নর্মালের কাছাকাছি, তাই না? নর্মাল 7.3 যদি নর্মাল ধরি। বাইকার্বনেট কত? 16। বাইকার্বনেটটা তো কম আছে, এর সাথে আমি 15 যোগ করি 31, মোটামুটি রেঞ্জের মধ্যেই আছে। তো আমি এটা কি হলো আমার এবিজিটা? কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস। কেন কম্পেনসেটেড বলছি? আমি আবার এখানে যাই, আমি যদি প্রথমে তাকাই পিএইচটা কিন্তু নর্মাল, বাট বাকি দুইটা প্যারামিটার কি হলো? অ্যাবনর্মাল, তাই না? এখানে প্রাইমারি প্রবলেম বাইকার্বনেট, একে কম্পেনসেট করছে কে? PCO2। তো কম্পেনসেশনটা কিসের মধ্যে আছে? আমার রেঞ্জের মধ্যে আছে, মানে 16 সাথে 15 যদি যোগ করি আসে 31, 30, মোটামুটি নর্মাল। যদি আমার এই PCO2টা মানে এক্সপেক্টেড PCO2টা 40 হইতো, তাহলে কি হতো? এর সাথে আরেকটা ডিসঅর্ডার আছে, ঠিক আছে? যেহেতু কম্পেনসেশনটা তার ফর্মুলার মধ্যেই আছে, দ্যাট মিনস এটা আমার মেটাবলিক অ্যাসিডোসিস। বাট এখানে অ্যাসিডোসিস তো নাই, কারণ পিএইচ তো নর্মাল। তো আমরা প্রথমেই বলছিলাম যে পিএইচ নর্মাল হলে খুশি হওয়ার কিছু নাই। পিএইচ নর্মাল হলে তিনটা জিনিস হতে পারে, একটা হচ্ছে ট্রু নর্মাল, যেটা এবিজিটা সাধারণত আমাদেরকে দিবে না, আরেকটা হচ্ছে কম্পেনসেটেড হয়ে নর্মাল, আরেকটা হচ্ছে মিক্সড ডিসঅর্ডার হয়ে নর্মাল। মানে দুইটা দুই ডিরেকশনের ডিজিজ যদি একসাথে থাকে, যেমন মেটাবলিক অ্যাসিডোসিস সাথে রেসপিরেটরি অ্যালকালোসিস, অ্যাসিডোসিস অ্যালকালোসিস একসাথে থাকলেও পিএইচ নর্মাল হয়ে যেতে পারে। কাজেই পিএইচ নর্মাল মানে বাকি প্যারামিটারগুলো দেখলাম প্রবলেম আছে, এখানে হিসেব করে দেখলাম আমার এখানে মেটাবলিক অ্যাসিডোসিস, যেহেতু সিঙ্গেল ডিসঅর্ডার, বারবার বলেছি যে কম্পেনসেশন মানে সিঙ্গেল ডিসঅর্ডারের প্রবলেম, ঠিক আছে? তো সিঙ্গেল ডিসঅর্ডার বডি ট্রাই করছে কম্পেনসেশন করতে, কম্পেনসেশন করে ফেলছে, এবং এই কম্পেনসেশনটা তার রেঞ্জের মধ্যে আছে, দ্যাট ইজ সিঙ্গেল ডিসঅর্ডার কম্পেনসেটেড। কাজেই ডায়াগনোসিস হচ্ছে কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস। ওকে, যদি এখানে এই এক্সপেক্টেড রেঞ্জের মধ্যে না থাকতো তাহলে আমাকে সাথে আরেকটা ডিসঅর্ডার বলতে হতো, যদি বেশি থাকতো বলতাম রেসপিরেটরি অ্যাসিডোসিস, যদি কম থাকতো PCO2 বলতাম রেসপিরেটরি অ্যালকালোসিস। কিন্তু এখানে আমার রেঞ্জের মধ্যেই আছে দেখে এটা শুধু একটা ডিসঅর্ডার, কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস। আচ্ছা, আবারও একটু রিক্যাপিচুলেশন আসি, এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে, আমি বারবার এই স্লাইডটা ঢুকাই দিই, কারণ এটা আমরা ভুলে যাই, আমি নিজেও ভুলে যাই কয়েকদিন পর পর। কাজে আমাকে এই চেঞ্জটা মনে রাখতে হবে। রেসপিরেটরির ক্ষেত্রে প্রতি 10-এর জন্য কত কত করে চেঞ্জ হয়?
মেটাবলিকের ক্ষেত্রে বাইকার্বনেটের জন্য চেঞ্জ হয়, তবে মেটাবলিকের ক্ষেত্রে সুবিধা আছে যে আমরা বাইকার্বনেটের সাথে 15 যোগ করে PCO2টা বের করে ফেলবো। এই জন্য অ্যাকচুয়ালি মনে রাখতে হবে আমার এই 4টা লাইন, এই 4টা লাইন আমরা লিখে রেখে যদি কয়েকবার করে মুখস্থ করি বা আমাদের টেবিলের উপর লেখা থাকে আমাদের ভুল হবে না। এখন আমার আজকে কম্পেনসেশন পর্যন্ত হয়ে গেল, আমরা নেক্সট কিছু কেস স্লাইডে চলে যাই। এখানে আছে কি pH 7.34, ঠিক আছে, মানে pH অ্যাসিডোটিক, PO2 ভালো আছে নরমাল, PCO2 48, বাইকার্বনেট 26। তো আমি যদি প্রবলেম দেখি, প্রবলেম কি অ্যাসিডোসিস, কারণ কি PCO2 না বাইকার্বনেট, এখানে প্রবলেম হচ্ছে বাইকার্বনেট বেশি, কাজে এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস। আনসারে আসি, 7.34 অ্যাসিডোসিস, অ্যাডিকুয়েট অক্সিজেনেশন, অ্যাসিডেমিয়া, বেজ এক্সেস নরমাল, বাইকার্বনেট নরমাল, কাজে ইমপ্রেশন হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস উইথ নো কম্পেনসেশন, অ্যাডিকুয়েট অক্সিজেনেশন। এটা অ্যাকুট না ক্রনিক? অ্যাকুট রেসপিরেটরি অ্যাসিডোসিস, কারণ পিএইচ এখনো নরমাল হয় না, ক্রনিক হলে বডি কম্পেনসেশন করে পিএইচটাকে নরমাল করে ফেলতো, কাজে এটা হচ্ছে অ্যাকুট রেসপিরেটরি অ্যাসিডোসিস। যে একটা সিনারিওতে আসি, 62-year-old man with a history of cancer, status post abdominal surgery for drainage of abscess। এটাকে দেখে মনে হচ্ছে যে একটা ক্যান্সারের পেশেন্ট, তার অ্যাবডোমিনাল সার্জারি হয়েছে, একটা অ্যাবসেস ছিল। তো অ্যাবসেস মানে একটা সেপ্টিসিমিয়া থাকতে পারে, পেশেন্ট সেপটিক শকে থাকতে পারে। তো সেপটিক শকে থাকলে কি হয়, যে ল্যাকটিক অ্যাসিডোসিস হয়, হ্যাঁ, অ্যানারোবিক মেটাবলিজমে। এখন এইরকম একটা সিনারিও আমার মাথায় দেওয়া আছে, তো এক্সাম্পলগুলো দেখি। pH 7.29, দ্যাট মিনস পিএইচ অ্যাসিডোসিস, ঠিক আছে, পিএইচ অ্যাসিডোসিস। এবং পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কত, 192, অক্সিজেনেশন মোটামুটি ভালো আছে। তারপর PCO2 আছে এখানে 40, PCO2 মোটামুটি নর্মাল রেঞ্জেই আছে, দ্যাট ইজ 35 to 45, দ্যাট মিনস 40 নর্মাল রেঞ্জে আছে। কাজেই পিএইচ অ্যাসিডোটিক প্রবলেমটা কোথায়, বাইকার্বনেটে। বাইকার্বনেট কত, 19, দ্যাট মিনস এখানে আমার বাইকার্বনেটটা কম আছে। সো ডায়াগনোসিস কি, রেসপিরেটরি অ্যাসিডোসিস। কম্পেনসেশন কি হচ্ছে, কম্পেনসেশন কিন্তু এখনো হয়নি, কারণ PCO2 নর্মাল রেঞ্জে আছে। তারপর পিএইচটাও এখনো চেঞ্জ হয়নি, দ্যাট মিনস এটা আনকম্পেনসেটেড। পার্শিয়াল কম্পেনসেশন বলতে পারছি না কেন, কারণ PCO2 এখনো চেঞ্জ হয়নি, ঠিক আছে। আর বেজ এক্সেস কত, -5, মানে বেজ এক্সেস নেগেটিভ, মোর নেগেটিভ, মানে বেজের পরিমাণটা বডিতে অনেক কম, দ্যাট মিনস অ্যাসিডোসিস। কাজে এটা একটা পিওর মেটাবলিক অ্যাসিডোসিসের এবিজি। এখন এখানে আসি, ব্যাখ্যাটা কি। ম্যাডাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ম্যাডাম আমরা যখন কাউন্ট গুলি করছি তখন আপনি প্রথম ক্লাসে বলছিলেন যে আমরা মিড ভ্যালুটাকে ধরবো, হ্যাঁ হ্যাঁ যেমন কিন্তু এখন যখন দেখছি যে আমরা পিএইচ তো 7.4 ধরতে পারি মিড ভ্যালু, কিন্তু 7.35 থেকে 7.45 এর ভিতরে মানে ঘোরাফেরা করছেন ম্যাডাম, তাহলে আমরা কি মানে মিড ভ্যালু ধরে আবার ওই না 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 না, মিড ভ্যালু ধরে অঙ্ক করবো সময় মিড ভ্যালু ধরে, কিন্তু যে রেঞ্জটা দেওয়া থাকবে সেটাকে যে আমি ক্লাসিফাই করব যে দিস ইজ নরমাল আর অ্যাবনরমাল, তখন আমি 7.35 এর নিচে 7.45 এর উপরে। ক্লিয়ার? আচ্ছা জি, থ্যাংক ইউ ম্যাডাম। মানে এটা হচ্ছে আমার তো যে কোনো একটা পিএস দেওয়া আছে, হ্যাঁ, সাপোজ ধরো তোমার পিএস দেওয়া আছে 7.38, তো তুমি তো এটাকে অ্যাবনরমাল বলে ফেলতে পারবা না, তাই না? এই জন্য আমি প্রথমে ক্লাসিফাই করব যে দিস ইজ নরমাল আর অ্যাবনরমাল। নরমাল আর অ্যাবনরমাল ক্লাসিফাই করার জন্য 7.35 টু 7.45 এই রেঞ্জটাকে আমার ফিক্স রাখতে হবে। বাট আমি যখন অঙ্ক করব, অঙ্ক করার সময় তো আমি রেঞ্জ দিয়ে অঙ্কগুলো করতে পারবো না, তখন আমাকে 7.4 দিয়ে অঙ্কগুলো করতে হবে, এবং এটা সবার ক্ষেত্রেই। এবং তোমাকে যে পরীক্ষার সময় এবিজি গুলো দেওয়া থাকবে ওইভাবে মিলিয়ে দেওয়া থাকবে, কারণ বডিতে তো ওইভাবে ছাড়া তুমি রেজাল্টে আসতে পারবে না, রেঞ্জ দিয়ে কখন হিসাব মিলাতে পারবে না। রেঞ্জ দিয়ে তোমাকে ডিটেক্ট করতে হবে যে দিস ইজ অ্যাসিডোসিস অর অ্যালকালোসিস, ঠিক আছে? আচ্ছা, মানে অঙ্কের সময় ম্যাডাম আমরা ডিজিটটা ধরবো, বাট রেঞ্জ দিয়ে আমি প্রথমে ফিক্স করব যেটা কি, মানে যেটা ছিল না স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচে, ফার্স্ট প্রবলেম ছিল যে পিএইচটা কি, অ্যাসিডোসিস না অ্যালকালোসিস। তো 7.35 টু 7.45 এর মধ্যে আছে কিনা এটা আমি দেখে নিব। এই রেঞ্জের মধ্যে থাকলে আমি এটাকে ওই এবিজিটাকে নরমাল ধরবো আর কি। হ্যাঁ, তো নরমাল ধরলেও তো নরমাল না, আসলে মানে নরমাল না মিক্স না কম্পেনসেটেড, তারপরে স্টেপে যেতে হবে। আচ্ছা, এখন এই যে জিনিসটা দেওয়া আছে, তো এখানে পিওর একটা মেটাবলিক অ্যাসিডোসিস দেওয়া আছে। তো আমি অ্যান্সার গুলোতে যাই। পিএইচ 7.29 অ্যাসিডেমিয়া, PO2 নরমাল, বরং আরো বেশি আছে। কার্বন ডাইঅক্সাইড 40 নরমাল, বাইকার্বনেট 19 অ্যাসিডেমিয়া, বেজ এক্সেস -5.6 অ্যাসিডেমিয়া। কাজে এখানে কম্পেনসেশন এখনো হয় নাই, পার্শিয়াল কম্পেনসেশনও হয় নাই, কারণ PCO2 কম্পেনসেটিভ প্যারামিটার স্টিল নরমাল। তো আমার ডায়াগনোসিস কি, মেটাবলিক অ্যাসিডোসিস উইথ নো কম্পেনসেশন অ্যান্ড অ্যাডিকুয়েট অক্সিজেনেশন, কারণ স্যাচুরেশন দেওয়া আছে 92.5 এবং পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনও এখানে বেশ ভালো, মানে 192। কাজেই পুরো ডায়াগনোসিসটা হবে অস্পের ক্ষেত্রে যদি আসে আমি এভাবে করে লিখবো,
যে মেটাবলিক অ্যাসিডোসিস উইথ নো কম্পেনসেশন উইথ অ্যাডিকুয়েট অক্সিজেনেশন। কাজে এখানে এইটুকু লিখলে আমরা ফুল মার্কসটা আশা করি পেয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা আমি তারপর একটু এক্সাম্পলগুলো জাস্ট একটু দেখিয়ে যাই। এখানে আছে 7.56 দ্যাট ইজ অ্যালকালোসিস, PCO2 20 ডিক্রিজ, বাইকার্বনেট 20 নিয়ার নর্মাল, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 85, অ্যাডিকুয়েট অক্সিজেনেশন। কাজে এটা ডায়াগনোসিস কি, প্রবলেম কি ছিল, অ্যালকালোসিস। তারপর প্যারামিটার কোনটা অ্যাবনর্মাল, অ্যালকালোসিসের কারণ কি, PCO2 কমে গেছে। কাজে ডায়াগনোসিস হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস, অ্যাকিউট রেসপিরেটরি অ্যালকালোসিস। আচ্ছা, এখানে আসি কেস 4। এখানে কি দেওয়া আছে, পিএইচ 7.49 মানে অ্যালকালোসিস। অ্যালকালোসিসের ক্ষেত্রে PCO2 কত, 44, মোটামুটি নর্মাল রেঞ্জে আছে। কাজে এই অ্যালকালোসিসের কারণ রেসপিরেটরি না। বাইকার্বনেটে আসি, বাইকার্বনেট 30, দ্যাট মিনস এখানে বাইকার্বনেটটা বেশি, কাজে এটা মেটাবলিক অ্যালকালোসিস। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা কিছুটা কম আছে, 65, কিছুটা হাইপোক্সিয়া আছে আর কি। আচ্ছা, এখানে আমরা আসি 7.49 অ্যালকালোসিস, PCO2 44, বাইকার্বনেট 30, মেটাবলিক অ্যালকালোসিস। এখানে একটা কথা বলছে পার্শিয়ালি কম্পেনসেটেড, মানে PCO2 ওয়াশ আউট হওয়া শুরু হয়েছে, এই কথাটা এখানে এখনো আসবে না। পার্শিয়ালি কম্পেনসেটেড আমার ভুল টাইপ করা হয়েছে, কারণ PCO2 এখনো নর্মাল রেঞ্জেই আছে। স্কিপ করুন। আরেকটা আছে যে পেশেন্ট উইথ ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, কর পালমোনালি, ট্রিটেড উইথ ডিজিটালিস, ডায়াবেটিক্স, মানে পেশেন্ট ডায়াবেটিক্স পাচ্ছে এবং একই সাথে একটা সিওপিডির পেশেন্ট। তো ডায়াবেটিক্স পেলে কি হয়, ডায়াবেটিক্স পেলে আমরা জানি অনেক সময় দেখা যায় যে মেটাবলিক একটা অ্যালকালোসিস থাকে। হ্যাঁ, আবার অ্যালকালোসিস থাকা মানে বডিতে বাইকার্বনেট বেশি থাকা, আর সিওপিডি পেশেন্ট মানে PCO2 বেশি থাকা। তো এখানে দেখি কি কি পাই আমরা। পিএইচ আছে 7.4, 7.4 মানে মোটামুটি নর্মাল। তারপর পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 57, কিছুটা কম আছে। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 58, কার্বন ডাইঅক্সাইড এখানে বেশি আছে। নর্মাল হচ্ছে আমার 35 to 45, বাইকার্বনেটও বেশি আছে। তো এখানে দুইটা ডিসঅর্ডার কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস থাকতে পারে, আবার এখানে বাইকার্বনেট মেটাবলিক অ্যালকালোসিসও থাকতে পারে। আবার পিএইচ দেখছি নর্মাল 7.4। তাহলে আসে আমার ডায়াগনোসিসটা কি, এটা আসলে মিক্সড ডিসঅর্ডার এবি, যেটা এখন চলে আসে, এটা আমি পরে দিতে চেয়েছিলাম। আচ্ছা, আমি অ্যান্সারে আসি। পেশেন্ট উইথ ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, কর পালমোনালি, ট্রিটেড উইথ ডিজিটালিস, ডায়াবেটিস, পিএইচ 7.4, মোটামুটি নর্মাল পিএইচ। হ্যাঁ, পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড কত, এখানে 57, দ্যাট ইজ হাইপোক্সেমিয়া আছে। পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড কত, 58, মানে অ্যাসিডেমিয়া আছে, অ্যাসিডোসিস আছে। তারপর বাইকার্বনেট কত, 35, অ্যালকালেমিয়া আছে। কাজে এখানে বেজ এক্সেস কত, +9, বেজ এক্সেসটা এখানে বেশি আছে, মানে বডিতে অ্যালকালোসিস আছে। স্যাচুরেশন 89%, কিছুটা কম। কাজে আমি যদি পিএইচটাতে আসি, পিএইচটা এখানে কি নর্মাল। তো নর্মাল পিএইচ দুইভাবে হতে পারে, একটা হচ্ছে টু নর্মাল অথবা মেটা কম্পেনসেশন অথবা মিক্সড ডিসঅর্ডার। তো 7.4 যদি ধরি, সেক্ষেত্রে আমার বাইকার্বনেটটা এখানে অনেক বেশি। আবার বাইকার্বনেট বেশি থাকলে বডি কি করবে, CO2 রিটেন করার চেষ্টা করবে। CO2 রিটেন করার চেষ্টা করতে গিয়ে সে CO2 এখানে কি করে ফেলছে, বেশি রিটেনশন করে ফেলছে। তো CO2 35-এর সাথে যদি আমরা 15 যোগ করি, কত হয়, 15 আর 35, 5 5 10 50 হয়, কিন্তু এখানে বেশি আছে। কাজে এখানে আরেকটা ডিসঅর্ডার আছে, মানে রেসপিরেটরি কম্পেনসেশন হয়েছে, সাথে আরেকটা ডিসঅর্ডার আছে, রেসপিরেটরি অ্যাসিডোসিসও আছে। এটা ট্রিপল ডিসঅর্ডার এবিজি। এই এবিজিটা আমার এখানে ভুলে চলে আসছে, এটা আমি পরের সিকোয়েন্সে রাখছিলাম, কারণ এখানে তিনটা ডিসঅর্ডার এখন আমরা বুঝবো না, এটা আমরা মনে হয় একটু স্কিপ করে যাই। দেন পরে ক্লাসে এটা আবার দেখাই দিব যখন হিসাবটা করব। আর যদি কেউ দেখতে চায় তাহলে আবার বলতে পারি যে বাইকার্বনেট এক্সপেক্টেড PCO2 হওয়ার কথা আমার 50 বেশি আছে, মানে রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে, সাথে এখানে মেটাবলিক অ্যালকালোসিসও আছে, সাথে রেসপিরেটরি কম্পেনসেশনও আছে। এখানে তিনটা প্রবলেম আছে। এই হিসাবটা আমরা পরের স্টেপে আসব। যেখানে আসি পিএইচ 7.3, PCO2 30, বাইকার্বনেট 16, পিএইচ কিন্তু নর্মাল। এটা হচ্ছে পিএইচ নর্মাল, বাকি দুটো প্যারামিটার অ্যাবনর্মাল। এটা হচ্ছে কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, এখানে কি পিএইচ 7.4, PCO2 48, বাইকার্বনেট 40। তো এখানে কি পিএইচ নর্মাল, মানে এটা কম্পেনসেশন হয়েছে অথবা ট্রুলি নর্মাল, বাট বাকি দুইটা প্যারামিটার অ্যাবনর্মাল। PCO2 48, মানে 45 এর চেয়ে বেশি আছে, বাইকার্বনেট আছে 40। তাহলে প্রাইমারি প্রবলেমটা মেবি এখানে মেটাবলিক অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিস হলে কি হয়, PCO2 রিটেনশন করে, বডি PCO2 রিটেনশন করে। কাজে এখানে
আমরা এটাকে কি বলবো, ফুললি কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস। কারণ পিএইচ নর্মাল আছে, বাইকার্বনেট অনেক বেশি, কিন্তু পিসিও2 কিন্তু সেই তুলনায় বেশি না, 35 to 45 রেঞ্জ, 45 থেকে অল্প বেশি, মানে সে মাত্র 3 রিটেনশন করতে পারছে। কাজে এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস এখনো হয়নি, আমার মোটামুটি রেঞ্জের মধ্যেই আছে, কাজে এটা কম্পেনসেটেড। এবিজিটা কি, কম্পেনসেটেড মেটাবলিক অ্যালকালোসিস। পিএইচ নরমাল, বাকি দুইটা প্যারামিটার অ্যাবনরমাল, দ্যাট ইজ কম্পেনসেটেড মেটাবলিক অ্যালকালোসিস। এবিজিতে আসি, এখানে পিএইচ 7.3, 16, 30, এখানে পিএইচ নরমাল, বাকি দুইটা প্যারামিটার অ্যাবনরমাল। এক্সপেক্টেড রেঞ্জের সাথে যদি হিসাব করি 16 + 15, 31, এটা কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস। আরেকটা আছে এখানে 7.32 মানে অ্যাসিডোসিস। পিসিও2 কত, 50, বাইকার্বনেট কত, 25। এখন আসি পিএইচ যদি তাকাই, পিএইচ 7.32, দ্যাট মিনস পিএইচ অ্যাসিডোসিস। কারণ হিসেবে কি, নেক্সট স্টেপ কি, কারণ দেখা। কারণ দিক থেকে কার্বন ডাইঅক্সাইডটা দেখলাম, কার্বন ডাইঅক্সাইডটা 50, মানে কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি রিটেনশন করছে, দ্যাট মিনস 35 to 45, 45 এর চেয়ে অনেক বেশি, 15 মতো সে রিটেনশন করছে। কাজে আমার প্রাইমারি প্রবলেম রেসপিরেটরি, ডায়াগনোসিস কি, রেসপিরেটরি অ্যাসিডোসিস। তো আমার প্রাইমারি পিএইচ ডায়াগনোসিস হলো, প্রাইমারি কজ আইডেন্টিফিকেশন হলো। নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে আমার বাইকার্বনেটটাকে দেখা যে কম্পেনসেশন করলো কি করে নাই। তো কম্পেনসেশন কি এখানে হয়েছে, কারণ হয়নি কেন, কারণ পিএইচ এখনো নর্মাল হয় নাই, প্লাস বাইকার্বনেট এখনো রেঞ্জের মধ্যেই আছে, সে এখনো চেঞ্জ হওয়া শুরু হয় নাই, তার রেঞ্জ কত ছিল, 22 to 26। কাজে এটা একটা আনকম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিসের এবিজি। কেন আনকম্পেনসেটেড বলছি, আমরা যদি আরেকবার আসি, এখানে পিএইচ 7.34, মানে পিএইচ অ্যাসিডোটিক, সরি এটাতে আসি, পিএইচ 7.34, আমি কি দাঁড়াও ওটাতে চলে গেলাম, সরি পরের স্লাইডে চলে গেছিলাম, সরি। পিএইচ 7.32, দ্যাট মিনস পিএইচ এখানে অ্যাসিডোসিস। পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড 50, কার্বন ডাইঅক্সাইডটা বেশি, পিএইচ চেঞ্জ হয় নাই, দ্যাট মিনস এখানে কম্পেনসেশন হয় নাই। তারপর বাইকার্বনেট এখনো চেঞ্জ হওয়া শুরু হয় নাই, দ্যাট মিনস পার্শিয়াল কম্পেনসেশনও কিন্তু হয় নাই। কাজে আমার আনসার কি, এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যাকিউট আনকম্পেনসেটেড অ্যাসিডোসিস। অ্যাকিউট কেন বলছি, কারণ পিএইচ 7.32, ক্রনিক হলে কম্পেনসেশন হয়ে পিএইচটা নর্মাল হয়ে যেত। আবার আমি সে আগের মতো হিসেব করে কিন্তু এটা বের করতে পারবো যে অ্যাকিউট না ক্রনিক। ঠিক আছে, তো আমার মনে হয় আজকে অলরেডি 15-12টা বেজে গেছে, কম্পেনসেশন গুলো আমরা বুঝতে পেরেছি, তাই না? নেক্সট ক্লাসে আমরা মিক্সড ডিসঅর্ডার গুলোতে যাব। তো এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম, তবে একজন একটা কমেন্টে করছিল, সেটা হচ্ছে যে ডায়ালাইসিসের ক্ষেত্রে কম্পেনসেশনটা কেমন হয়, মানে কিভাবে হচ্ছে এই জিনিসটা। ডায়ালিসিসের ক্ষেত্রে তো আমরা একটা টার্ম ছিল যে নাজিয়া আফরিন ও কোশ্চেন করেছিল, সেটা হচ্ছে যে ডায়ালিসিস আমরা একটা বলেছিলাম না টার্মস, যে বডি কখনো মানে বডি যখন কম্পেনসেশন করে, সে কম্পেনসেশন করে ফেলতে পারে অথবা পারে না, আন্ডার কম্পেনসেশন হয়। আন্ডার কম্পেনসেশন কখন হয়, মনে করো যে রেসপিরেটরিতে প্রবলেম আছে, কম্পেনসেশন হবে আমার রেনাল দিয়ে, তো কিডনি যখন কম্প্রোমাইজ থাকবে, তো সে তো আর একটা নর্মাল মানুষের মতো কম্পেনসেশন করতে পারবে না, সে তখন করবে কি, আরেকটা অ্যাসিড বেস ডিসঅর্ডার ক্রিয়েট করে ফেলবে, তখন আরেকটা ডিসঅর্ডার পাবো, বা আমরা ওই এবিজিটা থেকে আনকম্পেনসেটেড অবস্থায় পাবো বা আন্ডার কম্পেনসেশন অবস্থায় পাবো। কারণ ডায়ালিসিসের মাধ্যমে সিকিডি, আমি যখন একটা মানে কম্পেনসেশনের স্লাইডগুলো বলেছিলাম, তখন কিন্তু ছিল যে কম্পেনসেশন, ওভার কম্পেনসেশন আর আন্ডার কম্পেনসেশন। তো আমরা নর্মালি পাবো কম্পেনসেশন অথবা আন্ডার কম্পেনসেশন, ওভার কম্পেনসেশন পাবো না। ওভার কম্পেনসেশন মানে আরেকটা ডিজিজ অ্যাড হওয়া। আর আন্ডার কম্পেনসেশন কখন হবে, যখন কম্পেনসেটরি যে অর্গান, সাপোজ লাং অথবা কিডনি, এই দুটো যদি কম্প্রোমাইজ থাকে, তাহলে সে কিন্তু কম্পেনসেশনে আসতে পারবে না। যেমন লাংসের ক্ষেত্রে অ্যাজমা, সিওপিডি বা লাং প্যারেনকাইমার কোনো ডিজিজ যদি থাকে, বা লাংসের কোনো প্রবলেম থাকে, কিডনির ক্ষেত্রেও তাই, যেমন সিকেডি, ইএসআরডি, ডায়ালাইসিস, এইসব পেশেন্ট কিন্তু কম্পেনসেশন আসতে পারবে না। বাট আমার হ্যাঁ আসতে পারে, যদি আমি ওই হিসেবটা দিয়ে বের করতে পারি যে না আমার রেঞ্জের মধ্যে আছে, কম্পেনসেশন হয়ে গেছে, তখন আমি কমেন্টে লিখতে পারবো। কারণ আমার তো সবসময় সিনারিও দেওয়া থাকবে না, আমাকে এইভাবে এবিজিটা দেওয়া থাকবে। আবার সিনারিও দেওয়া থাকলে তখন আমি বুঝে যাবো যে এখানে কম্পেনসেশন আমি পাবো না, কারণ যেহেতু পেশেন্ট ডায়ালাইসিস পাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে ম্যাম। আর আচ্ছা ম্যাম আমরা যে কিছু ছিল, সেটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ যে মানে হ্যাঁ হ্যাঁ আগামী ক্লাসগুলোতে যদি ম্যাম ওই কজ গুলো যেগুলো মানে দেখালেন আপনি, এগুলো যদি একটু ব্যাখ্যা করতেন, হ্যাঁ মানে হ্যাঁ কোন কজে আমার হচ্ছে যে আমরা কিন্তু মোটামুটি প্রায় এবিজিটা, তোমাদেরকে অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে একটু ডিটেলস সময় দিয়েছো, কারণ এবিজিটা আসলে আমরা যখন আমাদের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের সিসিএম এর স্টুডেন্টদেরকে পড়াই, আমাদের হচ্ছে 4টা বা 5টা ক্লাসে আমরা এবিজি গুলো পড়াই। হ্যাঁ, কারণ একটা ক্লাসে কখনো এবিজি শেষ করা যায় না, খুব ক্লামজি হয়ে যায়, ক্লামজি হয়ে গেলে আলটিমেটলি সেটা মনে থাকে
থাকে না, তখন আমরা শর্টকাট হইতে চলে যাই। বাট আমরা যদি স্টেপ বাই স্টেপ যেভাবে যাচ্ছি এভাবে যদি যেতে পারি, সেক্ষেত্রে জি আসলে ম্যাম। মানে আমি তো আসলে তোমাদেরকে দেখতে পাচ্ছি না, বাসায় বসে বসে জি কথা ম্যাম। বলছি, মানে আমার মনে হচ্ছে আরেকটু ধরতে পারলে ভালো হতো, যে তুমি বলো তাহলে জি আমার ম্যাম। কাছে আরেকটু মজা পেতাম আমি। আচ্ছা যাই হোক, তো নেক্সট ক্লাসে আমরা যেটা ম্যাম প্ল্যান আরেকটা করছি, বিষয়, সেটা হচ্ছে ওই হ্যাঁ মানে ক্লোরাইড ইনসেনসিটিভ যেটা বললেন, এটা এটা কিন্তু আমি লাস্টে পরীক্ষায় বলে ইদানিং দিব। আসতেছে। হ্যাঁ জি এটা ম্যাম। এটা আমি লাস্টে বলে দিব, কেন, কারণ এখানে তোমাদের এখানে দেখলাম কি মিক্স টাইপ অফ স্টুডেন্ট থাকে, তো জি আমি জি যদি ম্যাম। নর্মাল জিনিসগুলো না বলে এখনই ক্লোরাইডে চলে যাই, ওরা আর জি ইন্টারেস্ট ম্যাম। পাবে না। জি তো ম্যাম। এটা আমি সব শেষ করে দিয়ে শেষে বলবো, যার শোনার সে শুনবে, যার শোনার সে শুনবে না, জি ম্যাম। জি বুঝছো? ম্যাম। তো নেক্সট ঠিক আছে। ক্লাসে আমরা প্ল্যান করছি, আমরা কিন্তু মিক্সড ডিসঅর্ডার গুলোতে যাই নাই, আমরা এখন একটা একটা করে ডিসঅর্ডার আছি। নেক্সট ক্লাসে আমরা মিক্সড ডিসঅর্ডারে যাব, অ্যানায়ন গ্যাপটা একটু ডিটেলস যাব, এবং বাইকার্বনেট গ্যাপে যাব। তারপর সিনারিও বেসড এবিজি, হ্যাঁ সিনারিও বেসড এবিজি মানে সিওপিডি তে কি হবে, অ্যাজমাতে কি হবে, সিকেডি তে কি হবে, এই সিনারিও গুলো দিয়ে সিনারিও বেসড এবিজি তে যাব, সাথে কিছু জি টাস্ক থাকবে, এন্ড লাস্টলি ফাইনালি কোশ্চেন এন্ড আনসার কোশ্চেন সেশন। আনসার। হ্যাঁ, কেউ যদি কোনো আচ্ছা ম্যাম। কোশ্চেন করতে পারে, ঠিক জি আছে? ম্যাম। তো তাহলে নেক্সট শনিবারে মনে হয় আমরা নিতে পারবো না, জি ম্যাম। নেক্সট জি ম্যাম। শনিবারে 10টায়। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আর আচ্ছা ম্যাম, তারপর যদি তাহলে কারো কোনো কোশ্চেন থাকে তোমাদের মাধ্যমে করলে আমি রিপ্লাই দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা ম্যাম, আচ্ছা, অনেক ধন্যবাদ ম্যাম। থ্যাংক ওকে, ইউ ম্যাম। থ্যাংক ইউ সালাম ইসলাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।